আচ্ছা ঠিক আছে, আমি স্ক্রিনটা শেয়ার করে দিলাম। আমি আর 30 সেকেন্ড পরে বা 1 মিনিট পরে ক্লাসটা শুরু করে দিব তোমাদেরকে। যেটা বলতেছিলাম, ওই তো 1 মিনিট হইতে এখনো টাইম আছে। আমরা আজকের ক্লাসটা আশা করি ক্লাসেই তোমাদের পড়া মুখস্থ হয়ে যাবে, ট্রাই করব। আচ্ছা, কে একজন লিখছো উদ্ভিদের শরীরতত্ত্বের ক্লাসটা আপনার চাই ভাইয়া। আচ্ছা ঠিক আছে, উদ্ভাস ওভাবে যদি শিডিউলড হয় নিব। এখন আমি জানি না তোমাদের ব্যাচে ওই টাইমটা ডেফিনেটলি থাকবে, এখন তোমাদের ব্যাচে থাকে না অন্য ব্যাচে থাকে সেটা জানি না, দেখা যাক কি হয়। ওকে, তাহলে আমরা স্লাইড দিছি অলরেডি, সোয়া 2টা বেজে গেছে। আমরা টাইম ওয়েস্ট করব না, যেহেতু বড় চ্যাপ্টার। তোমাদেরকে যেহেতু আমি কখনো টাইম ওভার হয় না, তো আমরা ক্লাসটা শুরু করে দেই, কেমন? ওকে, ঠিক আছে। মানবদেহের আজকে আমরা পড়বো হচ্ছে চলন ও অঙ্গ চালনা। মানুষের শরীর চলাচল করতে বা পরিচালনা করতে, অঙ্গ চালনা করতে, হ্যাঁ, চলাচলের জন্য যে সমস্ত অঙ্গ লাগে এটাই বলছে আর কি, চলন আর অঙ্গ চালনা। মূলত হচ্ছে কঙ্কাল নিয়ে আমরা আজকে আলোচনা করব সহজ কথায়। তো এই চ্যাপ্টারটা প্রতিটির জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো প্রথমে শরীর ও অঙ্গচালনা। কঙ্কালতন্ত্র কাকে বলে? মানবদেহের অস্থি নিয়ে যে বিজ্ঞান, এটার নাম হচ্ছে অস্থি বিজ্ঞান বা অস্টিওলজি। তাহলে দেখো, অস্টিও কথাটা একটু মাথার ভিতরে রাখো। অস্থি কথাটা থাকলেই ওখানে তোমার অস্টিও কথাটা আসবে, এটা মাথার ভিতরে ঢুকায় রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অস্টিও কথাটা থাকলে কি আসবে? অস্টিও কথাটা তো আসবে। ঠিক আছে। মানবদেহে কঙ্কালতন্ত্র 3 ভাগে বিভক্ত, এটা রিডিং পড়বা এই স্লাইডটা। এর ভিতরে অন্তঃকঙ্কালতন্ত্র, যেটা হচ্ছে আমাদের মূল কঙ্কালটা গঠন করে, ওটাকে অস্থি, তরুণাস্থি, কোমলাস্থি, লিগামেন্ট নিয়ে গঠিত। এই অবজেক্টিভ দুইটা লাগে। মানব দেহে হচ্ছে 206টা, পরিণত মানব দেহে 206টা অস্থি থাকে। আর জন্মের সময় বাচ্চাদের দেহে কিন্তু অস্থি বেশি থাকে, কেমন? এটা ফিউচারে পরিণত বয়সে আস্তে আস্তে কমতে থাকে, আসলে কমতে থাকে না, একীভূত হয়। মনে করো ছোটবেলা এই একটা অস্থি, এই একটা অস্থি, এই একটা অস্থি আছে, বড়কালে এই তিনটে একীভূত হয়ে যাবে। কেমন? একীভূত হয়ে একটা অস্থিত হয়ে যাবে। তাই বড়দের অস্থি কম, 206টা, আর ছোটদের বাচ্চাদের অস্থি বেশি, 300টা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষার সময় আসে, মাস্ট। ঠিক আছে, মনে রেখে দাও। বড়দের কি অস্থি কম 206টার, বাচ্চাদের কয়টা? 300টা। এটা নিয়ে বেশি যাব না। মানবদেহের কঙ্কালতন্ত্রের উপাদান অলরেডি বলছি, অস্থি, তরুণাস্থি। অস্থির কথাটার সাথে সবসময় অস্টিও কথাটা থাকবে, ঠিক আছে? অস্টিও কথা থাকবে। আর তরুণাস্থির সাথে সবসময় কন্ড্র কথাটা থাকবে। এটা যদি বুঝতে পারো অনেকগুলো অবজেক্টিভ এমনিই পারবা। এবার আসো, হোয়াট ইজ টেন্ডন। টেন্ডন হচ্ছে এই যে অস্থি, অস্থির একটা কাজ হচ্ছে, মনে করো এটা একটা অস্থি, অস্থির একটা কাজ হচ্ছে এর সাথে পেশি লাগানো থাকে। কি লাগানো থাকে? পেশি। মনে করো এটা একটা পেশি, হ্যাঁ, পেশি লাগানো থাকে। এই পেশিটা যে অংশ দিয়ে অস্থির সাথে লাগানো থাকে এটার নাম টেন্ডন। তাহলে টেন্ডন থেকে শুধু এতটুকুই পড়বা, বিটুইন বোনস অ্যান্ড মাসল, মানে পেশি আর টেন্ডনের ভিতরে যেটা সংযোগ স্থান করে সেটা কি? টেন্ডন। আর দুইটা অস্থি, মনে করো এই দুইটা অস্থি, এই দুইটা অস্থি যদি কোনো সুতা দিয়ে আটকানো থাকে, একটা আরেকটার সাথে এরকম সুতার মতো জিনিসের সাথে আটকানো থাকে, এদের নাম হচ্ছে লিগামেন্ট। এদের নাম কি? লিগামেন্ট। তার লিগামেন্ট কি বলো? বিটুইন টু বোনস। ঠিক আছে। এটা তোমাদের আসবে না, বাট যদি এসে যায়, যেহেতু স্লাইডে আছে আমি পড়াই দিলাম, ভার্সিটি আসতে পারে। ঠিক আছে। আর অস্থি সন্ধি, দুইটা অস্থি যে জায়গায় মিলিত হয় ওই জায়গাটার নাম অস্থি সন্ধি, এতটুকু জানো। ঠিক আছে, দুইটা অস্থি যে জায়গায় মিলিত হয় এটার নাম অস্থি সন্ধি। বাট এখান থেকে তোমাদের জানতে হবে, অস্থি কথাটার সাথে সবসময় অস্টিও কথা থাকবে, তরুণ অস্থির সাথে কন্ড্র থাকবে। টেন্ডন হচ্ছে, এটা হচ্ছে একটু কঠিন জিনিস, যেটা হচ্ছে তোমাদের ভার্সিটিতে কখনো আসবে না, মেডিকেল ডেন্টালে আসতে পারে। সেটা হচ্ছে একটা অস্থি এবং পেশির মধ্যে যেটা সংযোগ স্থাপন করে ওটার নাম হচ্ছে টেন্ডন। আর দুইটা অস্থির মধ্যে যেটা সংযোগ স্থাপন করে এটার নাম লিগামেন্ট। এতটুকু জানো, পরে স্লাইড দেখে বুঝে নিবা। এবারে একটা ফার্স্ট পোলে চলে আসছে, এই পোলটা আনসার করে দাও, খুব সহজ একটা পোল, আশা করি সবাই পারবা। আমি সময় দিব 20 সেকেন্ড। মানব শিশু জন্মের সময় ছোটকালে মানুষের অস্থি কয়টা থাকে? আশা করি পারবা, একটু আগে পড়াইছি কেবল, তাই না? আশা করি তোমরা পারবা। এরপরে অনেক কঠিন টপিক আছে, আমরা ওগুলোতে চলে যাব। আচ্ছা ঠিক আছে, আমরা পোলটা অফ করব না এখনই, 18 সেকেন্ড হয়েছে, আর 2 সেকেন্ড পরে আমরা পোলটা হয়তো অফ করে দেবো। ওকে, 22 সেকেন্ড, 23 সেকেন্ড, 24 সেকেন্ড হয়ে গেছে। থ্যাঙ্কস আ লট তোমাদেরকে, থ্যাংক ইউ। বাট তারপরে ওরা কারা? অনেক স্টুডেন্ট তোমরা, তারপরে তোমাদের থ্যাঙ্কস। আমি আমি সব থেকে ভালো লাগে যে আমার ক্লাসে তোমরা মোটামুটি পোলের আনসার 80%-এর উপর দাও, এই জন্য থ্যাঙ্কস। দেখো 43% সঠিক উত্তর দিছো তোমরা। তো এটা সঠিক উত্তর হবে 300টা, তাই না? বাচ্চাদের একটু আগে বুঝাইলাম,
বেশি থাকে, আস্তে আস্তে বড় হয় এবং একীভূত হতে থাকে, ফর দ্যাট রিজন ছোট। তাহলে অস্থি থাকে 300টা, আর পরিণততে হচ্ছে 206টা। ওকে, এবার আসো মানব কঙ্কালতন্ত্র, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ফার্স্টে বুঝাবো, এটা আমাদের বুঝতে হবে, এখান থেকে ভার্সিটিতে কোশ্চেন মাস্ট আসবেই। ঠিক আছে, মানব কঙ্কালতন্ত্র সাধারণত দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে অক্ষীয়, তার মানে মানুষের কেন্দ্রে ভিতরের দিকে যে অক্ষীয় কঙ্কালতন্ত্র একটা, আর উপাঙ্গীয়, উপাঙ্গীয় মানে প্রান্তের দিকে যে কঙ্কালতন্ত্রগুলো থাকে। ঠিক আছে, অক্ষীয় কি, যে কঙ্কালতন্ত্রগুলো মানুষের অক্ষে অবস্থান করে সেগুলো অক্ষীয়, আর বাইরের দিকে উপাঙ্গীয়। আমি একটু দেখাই, এই যে দেখো মানুষের কঙ্কালতন্ত্র, তাহলে অক্ষ কোনগুলো, নীলটা, তাই না? এটা হচ্ছে অক্ষ, এই দেখো নীল, নীলটা একদম কেন্দ্রে আছে, তাই না? এতটুক, এতটুক একদম কেন্দ্রে আছে, আমি ডট 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 দেই, দেখছো এগুলো কি আছে একদম? ভাইয়া, মুক্তার ভাই, হ্যান্ড রেইজ অপশনটা একটু অফ করে দেন। এমনি আজকে বড় ক্লাস তো, হ্যান্ড রেইজটা নিলে আমার হচ্ছে লিখতে সমস্যা হচ্ছে। ঠিক আছে ভাই। ওকে, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অক্ষ। অক্ষতে কি আছে আমরা দেখলাম, এই দেখো মস্তকের অস্থি আছে, তাই না? মাথা, এই মাথার অস্থিকে বলা হয় করটি, এটার নাম কি বলো? করটি। তাহলে অক্ষীয় কঙ্কালতন্ত্রকে নীলটা, মাথার অস্থিকে বলা হয় করটি। এরপরে দেখো একদম পিছনের দিকে, মাথা থেকে শুরু হয়েছে, থেকে এই যে দেখছো, এই যে ডট 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 দিয়ে দেখাচ্ছি, এটা, এটা হচ্ছে কি তোমার মেরুদণ্ড। এটা কি, কালারটা চেঞ্জ করে নিচ্ছি তাহলে তোমাদের সুবিধা হবে, ব্ল্যাক কালার নেই যেহেতু আজকে কালারটা ভিন্ন। তাহলে একটা করটি, একটা মেরুদণ্ড, আর একটা দেখো কেন্দ্রের দিকে আছে, দেখছো বুকের ভিতরে পিঞ্জর, মানে কি খাঁচার মতো, এটার নাম হচ্ছে বক্ষ পিঞ্জর। এটা কি, বক্ষ পিঞ্জর। তাহলে এই তিনটা হচ্ছে তোমার অক্ষীয় কঙ্কালতন্ত্রের অংশ, কারণ এটা হচ্ছে অক্ষে থাকে। ঠিক আছে, তাহলে কি কি পাইলাম, আমি আবার আঁকি, করটি, মেরুদণ্ড, বক্ষ পিঞ্জর, এই তিনটা কিসের অংশ বলো? এরা হচ্ছে অক্ষীয় কঙ্কালতন্ত্রের অংশ, কারণ এরা কোথায় থাকে, অক্ষ বরাবর। ঠিক আছে, এই যে দেখো অক্ষ বরাবর থাকে, এই দেখো মস্তক একদম অক্ষ বরাবর আছে, মাথার অস্থি, মাথার অস্থি কি বলে, করটি। এরপরে মাথার অস্থির পিছনে, নিচের দিক থেকে পিছনে কি তৈরি হয়, মেরুদণ্ড। এবং আমাদের বুকের ভিতরে দুইটি ইম্পর্টেন্ট স্ট্রাকচার আছে, একটা হচ্ছে কি তোমার স্ট্রাকচার আছে, একটা হচ্ছে ফুসফুস, একটা হচ্ছে কি হৃৎপিণ্ড। এই দুইটাকে আবৃত করে রাখার জন্য যে অক্ষীয় কঙ্কাল তন্ত্রটার নাম বক্ষপিঞ্জর, তাই না? আবৃত করে রাখে কি, পাখিকে আবৃত করে রাখে কে, পাখির পিঞ্জর। আর বক্ষকে, হৃৎপিণ্ড আর ফুসফুসকে আবৃত করে রাখে হচ্ছে বক্ষ। ভাইয়া শুনতে পাচ্ছেন? হ্যাঁ 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 ভাইয়া। হ্যাঁ, এই বল পেনের যদি ভাই কালিটা চেঞ্জ করতেন ভাই। বুঝি নাই কে? ভাই পেনের কালিটা একটু চেঞ্জ করলে পরে ভালো হতো, স্টুডেন্ট বলতেছি তো। আচ্ছা আচ্ছা ব্ল্যাক ঠিক আছে, স্লেটের উপর ব্ল্যাক। আচ্ছা ঠিক আছে, আমি কালিটা চেঞ্জ করে দিচ্ছি। নতুন এই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছে তো, আমার মনে হয় হলুদ কালারটা নিলে বেটার হবে, নিচ্ছি। প্রবাবলি হলুদটা নিলে বেটার হবে, ওকে দেখি, দেখা যাক। হ্যাঁ, গুড। তাহলে করটি, এটা হচ্ছে কি তোমার বক্ষপিঞ্জর, আর এটা হচ্ছে তোমার মেরুদণ্ড। ওকে, তাহলে এই তিনটা কি, এই তিনটা হচ্ছে অক্ষীয় কঙ্কালতন্ত্রের অংশ, মাথার ভিতর ঢুকায় নাও। তাহলে অক্ষীয় কঙ্কালতন্ত্র কি একদম মধ্যে থাকে। এবারে দেখো অক্ষীয় কঙ্কালতন্ত্র একদম কেন্দ্রে থাকে, এই তিনটা হচ্ছে অক্ষীয় কঙ্কালতন্ত্র। আর যেগুলো বাইরের দিকে থাকে এগুলো হচ্ছে উপাঙ্গিক কঙ্কালতন্ত্র। তাহলে উপাঙ্গিক কঙ্কালতন্ত্র বাইরের দিকে কি কি থাকে দেখো, এখানে অলরেডি আছে হাত পা, দেখা যাচ্ছে না? হাত বলবা না, আজকে থেকে বলবা বাহু। ঠিক আছে, এই যে দেখো বাহু। তাহলে যেগুলো প্রান্তের দিকে থাকে এগুলো হচ্ছে উপাঙ্গীয় কঙ্কালতন্ত্র। আর কি আছে, পা। তাহলে পা এবং বাহু এ দুটো কি, এ দুটো হচ্ছে কি তোমার প্রান্তীয় কঙ্কালতন্ত্র। ওকে, আমি একটু দেখি এই কালারটা কি ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে বাহু, আর এটা হচ্ছে পা। ঠিক আছে, কি বলো, এটা হচ্ছে উপাঙ্গীয় কঙ্কালতন্ত্র। এবার আসো উপাঙ্গীয় কঙ্কালতন্ত্র আর অক্ষীয় কঙ্কালতন্ত্রের মেইন পার্থক্য কি তাহলে? অক্ষীয় কঙ্কালতন্ত্র একদম কেন্দ্র বরাবর থাকবে, মস্তকের অস্থির নাম কি, খুলির নাম কি, করটি। এরপরে মেরুদণ্ড, আর কি থাকবে, বক্ষপিঞ্জর। আর উপাঙ্গীয়তে কি হবে,
বাহু। তো বাহু একটা জায়গা থেকে উৎপন্ন হয়, ওই জায়গাটার নাম হচ্ছে বক্ষস্থি চক্র। এই যে যে বাহু আমরা দেখতেছি, এরা উৎপন্ন হয় হচ্ছে এদিকে একটা বক্ষস্থি চক্র আছে, আমরা একটু পরে দেখাবো। আর পা উৎপন্ন হয় শ্রোণী চক্র থেকে, এটা হচ্ছে শ্রোণী চক্র। তাহলে বাহু এবং বাহু যেখান থেকে উৎপন্ন হয় এবং পা যেখান থেকে উৎপন্ন হয়, সবগুলো হচ্ছে উপাঙ্গীয় কঙ্কালতন্ত্রের অংশ। ছবিটা দেখাইলাম জাস্ট এমনিতে যাতে ক্লিয়ার হয়। এবারে দেখো মানব কঙ্কালতন্ত্র। মানব দেহের কঙ্কালতন্ত্র দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে অক্ষীয় কঙ্কালতন্ত্র, উপাঙ্গীয়। অক্ষীয়তে কি কি ছিল? করটি। করটি কিসের অস্থি বলো? মস্তকের বা মাথার অস্থি, তাই না? মেরুদণ্ড, ঠিক আছে। আর বক্ষপিঞ্জর। বক্ষপিঞ্জর কাকে আবৃত করে রাখে? তোমার হৃৎপিণ্ড আর ফুসফুসে, বক্ষে থাকে। এবার সুপাঙ্গ। উপাঙ্গীয় কঙ্কালতন্ত্র কি কি বলছিলাম আমরা? হাত। হাত বলবো না, আজকে থেকে বলবো বাহু। আর কি? পা। এবারে দেখো, বাহু উৎপন্ন হচ্ছে বক্ষস্থি চক্র থেকে। কোত্থেকে? বক্ষস্থি চক্র থেকে। আর পা উৎপন্ন হয়, আমি একটু পর আগে দেখাইলাম, শ্রোণী চক্র থেকে। তাহলে অক্ষীয় কঙ্কালতন্ত্রের তিনটা অংশ কি কি? করটি, মেরুদণ্ড, বক্ষপিঞ্জর। এবং উপাঙ্গীয় কঙ্কালতন্ত্রের বাহু তৈরি হয় বক্ষস্থি চক্র থেকে, পা তৈরি হয় শ্রোণী অস্থি চক্র থেকে। এগুলো পরীক্ষা লাগবে। এবার আসো, ভার্সিটিতে কোনটা আসে? করটির অস্থি কয়টা? মস্তক বা মাথার অস্থি, তাই না? 29টা। বারবার পরীক্ষা আসে। করটির অস্থি কয়টা? 29টা। মেরুদণ্ডের হচ্ছে 26টা। 26টাও মনে রাখো, আবার 33টাও মনে রাখো। আমি একটু পরে ক্লিয়ার করব, আলাদা আলাদা তো পড়ানো হবে, ঠিক আছে? তো এই দুইটা সংখ্যা আমাদের মেইনলি লাগবে, বাকি সংখ্যাগুলোর দরকার নাই আপাতত, ঠিক আছে? যেগুলো লাগবে আমি সামনে বলে দিব। তাহলে মানব কঙ্কালতন্ত্র মূলত অক্ষীয় এবং উপাঙ্গীয় দুই ভাগে বিভক্ত। অক্ষীয় কি কি আমি আবার দেখাচ্ছি। এই যে কেন্দ্রের নীল অংশটা, এই যে, এই যে, এই যে, এটা হচ্ছে করটি, এটা হচ্ছে মেরুদণ্ড, এই যে মেরুদণ্ড, ঠিক আছে। আর যেটা খাঁচার মতো, এটা কি? বক্ষপিঞ্জর। ওকে। আর উপাঙ্গীয় কি? বাহু এবং পা। বাহু উৎপন্ন হয় থেকে? বক্ষস্থি চক্র থেকে। পা উৎপন্ন হয় শ্রোণী চক্র থেকে। তাহলে এগুলো হচ্ছে উপাঙ্গিক কঙ্কালতন্ত্র। এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসবে। এবার আসো আমরা ইন ডিটেইলসে চলে যাই, এতক্ষণ হচ্ছে নর্মাল কথাবার্তা আমরা বলছি। এখন আমরা পড়বো হচ্ছে অক্ষীয় কঙ্কালতন্ত্র। অক্ষীয় কঙ্কালতন্ত্র বলেছিলাম আমি তিন ভাগে বিভক্ত। একটা হচ্ছে করটি। এই করটি কোথায় আবৃত করে রাখে বলতো? মাথাকে আবৃত করে রাখে, তাই না? মাথার অস্থিগুলো হচ্ছে করটি। সংখ্যা কয়টা লাগবে? আবারও আসতেছি, 29টা। মেরুদণ্ড কয়টা? 26টা। আর একটা সংখ্যা পড়তে বললাম আমি, কত? 33। এরপর হচ্ছে বক্ষপিঞ্জর। বক্ষপিঞ্জর একটু পরে আসতেছি। প্রথমে আমরা করটি শেষ করি। করটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় কি আসে দেখো। এটা মনে করো, আমি কি বলছি, মাথার অস্থি হচ্ছে করটি, তাই না? মনে করো এটা একটা মাথার অস্থি, তাই না? এটা একটা মাথার অস্থি। এখন মাথাকে দুই ভাগে ভাগ করা যায়। মাথার ভিতরে একটা অংশ থাকে যেটার নাম হচ্ছে মস্তিষ্ক। মস্তিষ্ক থাকে হচ্ছে এতটুকু অংশে, মনে করো এতটুকু অংশে হচ্ছে মস্তিষ্ক থাকে। তাহলে মাথার যে করটি, এই করটির বোনস গুলোকে আবার অস্থিগুলোকে কয়েক ভাগে ভাগ করা যায়। এই মস্তিষ্ককে আবৃত করে রাখে যে অংশটা, এই অংশটার নাম হচ্ছে করটিকা। তাহলে করটিকা কোনটুক? এতটুক, ঠিক আছে। করটিকা কতটুক? এতটুক। এবং করটিকা মানে কি বলো? ব্রেইনকে আবৃত করে রাখে। ব্রেইনকে আবৃত করে। ব্রেইনকে কে আবৃত করে বলতো? করটিকা। ঠিক আছে। তার করটিকা কি? করটির একটা অংশ। এবারে দেখো তো, এই যে তোমার চোখ, এই যে তোমার নাক, এই যে তোমার মুখ, এই যে তোমার গাল, হ্যাঁ, মুখমণ্ডল, তাহলে মুখ, এই যে দাঁত আছে মুখের ভিতরে, উপরের দাঁত, নিচের দাঁত, এগুলোর অস্থি, যে অস্থিগুলো করটির যে পার্ট তৈরি করে, ওগুলোর নাম হচ্ছে মুখমণ্ডলীয় অস্থি, ঠিক আছে। এছাড়াও গলার এবং মুখের মাঝে এখানে একটা ইউ আকৃতির অস্থি থাকে, ওটার নাম হচ্ছে হাইওয়েড, ঠিক আছে। এই প্রত্যেকটার কাজ আমাদের খুব সুন্দর মতো পড়তে হবে, প্রত্যেকটার নাম আমাদের খুব সুন্দর মতো পড়তে হবে। তাহলে করটিকা কি বলতো? এটা পরীক্ষা। করটিকা হচ্ছে খুলির অস্থি, তার মানে কি? এরা ব্রেইনকে আবৃত করে রাখে। এবং করটিকার সংখ্যা হচ্ছে 8টা। করটিকার সংখ্যা কয়টা? 8টা। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখছো, করটি কি? পুরাটা হচ্ছে করটি, এই পুরাটা করটি। আর করটিকা কি? শুধুমাত্র মস্তিষ্ক বা ব্রেইনকে আবৃত করে রাখে যেটা, সেটা হচ্ছে করটিকা। করটিকা কয়টা বলো? 8টা। আর করটি 29টা। জীবনও যাতে ভুল না হয়, এই যে কিন্তু প্যাচ লাগে, ঠিক আছে। আসো, প্রত্যেকটা অস্থির নাম তাহলে কি? মাথার মস্তিষ্ককে আবৃত করে রাখে বা ব্রেইনকে আবৃত করে রাখে কে? করটিকা। করটিকার অস্থি আছে 8টা। এই 8টার নাম আমাদের পড়তে হবে। এটা হচ্ছে ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল, এসফেনয়েড, এথময়েড। আমরা একটু যাই পরেরটায়। করটিকা কাকে বললাম বলো তো? করটির যে অংশ মস্তিষ্ককে আবৃত করে রাখে, ওটাকে আমরা কি বলবো? কি বলবো ওটাকে? করটিকা। দেখছো,
তাহলে এবং করটিকার সংখ্যা কয়টা এখানে আবার লিখে দিলাম, পরীক্ষায় বারবার আসে 8টা, আর করটির 29টা। এবং করটিকা গুলো একটা আরেকটার সাথে একটা সন্ধির মাধ্যমে আবৃত, ওই সন্ধিটার নাম হচ্ছে সুচার। ঠিক আছে, এই যে দেখো করটিকা অস্থিগুলো, এই একটা করটিকা অস্থি, হলুদটা একটা করটিকা অস্থি, এরা দেখো একে অপরের সাথে একটা সন্ধির মাধ্যমে আবৃত, এই সন্ধিটার নাম কি? সুচার। ঠিক আছে, এটাও পরীক্ষায় আসছিল যে করটিকার অস্থিগুলো কোন সন্ধির মাধ্যমে আবৃত থাকে, উত্তর কি হবে? সুচার। সব থেকে বেশি আসে করটিকায়, অস্থি কয়টা থাকে? 8টা। এবারে করটিকার অস্থির নামগুলো আমরা একটু পড়বো। ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল, স্ফেনয়েড, এথময়েড। এটা পড়ানোর জন্য ছবির থেকে আমার মনে হয় ভিডিওতে চলে আসলে তোমরা একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমি ভিডিওতে চলে আসি, আমি একটু দেখাই। দেখো, দেখা যাচ্ছে? এই যে দেখো, ফ্রন্টাল সামনে, কপালের অস্থি যেটা গঠন করে এটার নাম ফ্রন্টাল। ঠিক আছে, দেখছো? এইটা একদম কপালে, ফ্রন্টাল কি? তাহলে কপালের অস্থি, এটা কিন্তু পরীক্ষায় লাগবে লোকেশনটা। তাহলে ফ্রন্টাল কিসের অস্থি? কপালের অস্থি বা কপাল গঠনকারী অস্থি। ঠিক আছে, কপালের অস্থি মনে থাকবে, কপাল, বা মনে রাখতে পারো ফোরহেড, এভাবে মনে রাখতে পারো, ফোরহেড বা কপাল, ফ্রন্টাল, এফ দিয়ে। ওকে, এবারে দেখো মাথার তালু, এই যে দুই পাশে যে দুইটা, এই দুইটা হচ্ছে প্যারাইটাল, এই দুইটা কি? প্যারাইটাল। তাহলে ফ্রন্টাল কপালের অস্থি, এই দুইটা কি? প্যারাইটাল। তাহলে প্যারাইটাল কি করবে? মাথার তালুর অস্থি। ঠিক আছে, এটা কি? মাথার তালু, মাথার তালু। এবার টেম্পোরাল, দেখো টেম্পোরাল দুই পাশে দুইটা, এই যে হেডফোন দুইটা না, এই দুই পাশে কানের পিছনে দুইটা, তাহলে কানের কাছে যে দুইটা অস্থি আছে দুইটা, এই দুইটা কি? টেম্পোরাল। ঠিক আছে, তাহলে টেম্পোরাল শ্রুতি কোটর তৈরি করে, এটা মনে রাখবা। টেম্পোরাল কি করে? শ্রুতি কোটর তোমার তৈরি করবে। ঠিক আছে, কারণ কানের কাছে। ঠিক আছে, এবার অক্সিপিটাল, একদম পিছনে যে অস্থিটা আছে, দেখানো যাচ্ছে না, এই যে এটা, এটা হচ্ছে অক্সিপিটাল। এটা কি? অক্সিপিটাল। এটা এতটুকু মনে রাখো। স্ফেনয়েড, স্ফেনয়েড হচ্ছে আমার ব্রেইনকে আবরণ করে রাখতেছে না করটিকার অস্থিটা? তো ব্রেইনটা তো একটা জিনিসের উপর বসে আছে, তাই না? মনে করো এই মাউসটা হচ্ছে ব্রেন, এই মাউসটা ব্রেইন, এই ব্রেইনটা দেখো একটা অস্থির উপর এরকম বসে থাকতে হবে না, ব্রেইনটা পড়ে যেত নিচের দিকে, আমাদের মুখের ভিতরে সে ধাক্কা দিত। তাই ব্রেইনটা যে অস্থির উপর এভাবে বসে থাকে, ওটা হচ্ছে স্ফেনয়েড। এতটুকু, এটা শুধু নাম জানলেই হবে, কেমন? আর একটা হচ্ছে বোনস আছে ইথময়েড, ইথময়েড বোনসটা হচ্ছে স্ফেনয়েডের একদম সামনে থাকে। ঠিক আছে, তাহলে এখান থেকে পরীক্ষায় কোশ্চেন কি কি আসে, সেটা হচ্ছে করটিকার অস্থিগুলোর নাম। হুম, তাহলে কি? ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল, স্ফেনয়েড, এথময়েড, এগুলো হচ্ছে করটিকার অস্থিগুলোর নাম। এটা মনে রাখার একটা সুন্দর কবিতা আছে, কবিতাটা তোমাদের একটু জানাই দেই। কবিতাটা খুব মজা, মজা পাবা। সেটা হচ্ছে দাঁড়া, আমি এখন ভিডিওটা অফ করি যেহেতু লিখতেছি। ফান্টার পেটে অক্সিজেনের, বাবা সরি, আমার এই ঝাঁজ চলে আসছে, হ্যাঁ। এটা মনে রাখার হচ্ছে, ফান্টা আমরা চিনি না, ফান্টার পেটের ভিতর গ্যাস থাকে না? তুমি মনে রাখবা, ফান্টার পেটে অক্সিজেনের, সরি, অক্সিজেনের স্বাদ এলো। ফান্টার ভিতরে তো এমনি কার্বন ডাই অক্সাইড থাকে, তুমি মনে করো যে অক্সিজেন থাকে, ফান্টার পেটে অক্সিজেনের স্বাদ এলো। ফান্টাতে কি বলো? ফ্রন্টাল। পেটেতে কি? প্যারাইটাল। টেতে কি? টেম্পোরাল। অক্সিজেনে কি? অক্সিপিটাল। স্বাদের সতে কি দেখো? এসফেনয়েড। এলোতে কি? এথময়েড। মনে থাকবে? তাহলে ফান্টার পেটে অক্সিজেনের স্বাদ এলো। ঠিক আছে, এটা হচ্ছে মজার একটা জিনিস। এবারে যারা আরেকটু কঠিন করে পড়তে যাবা, বাট এগুলো কখনোই আসে না, শুধুমাত্র করটিকার সংখ্যাটা আর করটির সংখ্যাটা জানলেই হয়। বাট তারপরে তোমাদেরকে তো আমরা হায়ার লেভেলে তৈরি করি, তাই না? এখন দেখো, এই অস্থিগুলোর ভিতরে শুধুমাত্র প্যারাইটাল আর টেম্পোরাল থাকে দুইটা, আর সবকিছু থাকে একটা একটা করে। ঠিক আছে, এটা মনে রাখার একটা উপায় হচ্ছে, টুম্পার পা দুইটি। ঠিক আছে, টুম্পার পা দুইটি। তাহলে টুতে কি বলো? টেম্পোরাল। আর পাতে কি? প্যারাইটাল। তাহলে এই দুইটা হচ্ছে দুইটা দুইটা করে, এই দুইটা কি? দুইটা দুইটা করে, আর বাদ বাকিগুলো সব একটা একটা করে।
ঠিক আছে, মনে থাকে যেন। আমি কিন্তু ওই যে ওই তীর চিহ্ন দিয়ে দেখাই দিলাম না, তাহলে অনেক ঘিজিবিজি হয়ে যাবে। তাই মাথার ভিতর রাখো। তাহলে এখান থেকে কি কি কোশ্চেন আসবে দেখো, আমি আবার বলি, এর বাইরে কিছুই আসবে না। করটিকাতে মোট 8টা অস্থি থাকে, ঠিক আছে? এবং করটিকা কি, মস্তিষ্ককে আবরণ করে রাখে। ঠিক আছে, অস্থিগুলো কি কি? ফান্টার পেটে অক্সিজেনের স্বাদ এলো, ফ্রন্টাল, প্যারাইটাল, অক্সিপিটাল, তারপর হচ্ছে স্ফেনয়েড, এলোতে হচ্ছে কি তোমার এথময়েড। এর ভিতরে দুইটা আছে, মাত্র দুইটা। কি কি? একটা হচ্ছে টেম্পোরাল, প্যারাইটাল। এটা কিভাবে মনে রাখবো? টুম্পার পা দুইটি দিয়ে মনে থাকবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি এটা হয়, তাহলে আমি তোমাদেরকে একটা পোল নিয়ে যাই। নিচের কোনটি কপাল নির্মাণকারী অস্থি? এটা তাড়াতাড়ি দেখতে চাই কতটুকু পারো। দেখি পারো নাকি। নিচের কোনটিকে কপাল নির্মাণকারী অস্থি বলে? তাড়াতাড়ি, আমি 10-15 সেকেন্ড সময় দিব, বেশি সময় দিব না। আশা করি সবাই পারবা। বাহ, আমি তো তোমাদের প্রেমে পড়ে যাচ্ছি। হ্যাঁ, এত ভালো কেন তোমরা, দেখবা? এই জন্য ভালো লাগে আমার ক্লাসে, তোমরা যে এত ভালো রেসপন্স করো, দেখো, দেখছো? 98% তোমরা সঠিক উত্তর দিচ্ছ, এই জন্য তোমাদেরকে মনের অন্তঃস্থল থেকে দোয়া। ওকে, তাহলে আমরা পারবো না এগুলো থেকে। এবার একটু দেখি তো, এটা তো পোলের কোশ্চেন, আমি যে এতক্ষণ পড়াইলাম, পারো নাকি তোমরা? তোমরা ওই যে যেহেতু আমার ক্লাস করছো জানো, আমি একটু পরপর জিজ্ঞেস করি। থ্যাংক ইউ ভাইয়া, রিয়া, মিলি, সুমাইয়া, কেয়া, আশিক। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে সরোয়ার, থ্যাংক ইউ। ওকে, এবারে বলো। থ্যাংক ইউ অর্ণব। আচ্ছা, আমি আগে কোশ্চেন জিজ্ঞেস করি, তারপরে বলো। আমাকে বলো যে টেম্পোরাল বোন কয়টা ভাইয়া, একটা না দুইটা? আসবে। থ্যাংক ইউ দিন। ভেরি গুড, দুইটা, তাই না? টুম্পার বা দুইটা। থ্যাংক ইউ, তোমরা খুব ভালো বুঝতেছো। আমরা একটু পরে আবার জিজ্ঞেস করবো, আমরা একটু পড়াই নেই, হ্যাঁ? দেখবে যে আজকে ক্লাস শেষ করতে পারো তোমরা, যদি মজায় মজায় পড়তে পারো, তোমাদের ক্লাস শেষ করতে টাইম লাগবে না। তাহলে আমাদের হয়ে গেল করটিকার বোনস গুলো হয়ে গেল। করটিকা কয়টা? 8টা। সবাই আনসার করো, আমি সবার নাম পড়বো, ঠিক আছে? এবার আসো মুখমণ্ডলীয় অস্থি। আমরা অক্ষীয় কঙ্কালতন্ত্রের করটি শেষ করলাম, করটির ভিতরে করটিকা শেষ করলাম, এখন মুখমণ্ডলীয় অস্থি। মুখমণ্ডলীয় অস্থি কি দেখো তো, আমি বলছিলাম যে ব্রেইনকে, মস্তিষ্ককে আবৃত করে রাখে একটা অংশ। আর কিছু কিছু অংশ আছে, চোখ, নাক, মুখ, দাঁত, এগুলো গঠন করে, তাই না? তাহলে ওই অংশগুলো হচ্ছে মুখমণ্ডলীয় অস্থি। মুখমণ্ডলীয় অস্থি থেকে ভাইয়া 14টা, এটা পরীক্ষায় আসে, ঠিক আছে? মুখমণ্ডলীয় অস্থির নাম কি কি আমরা একটু দেখি। আমরা একটু ছবি দেখে দেখে, আমি ভিডিও অন করি, ভিডিও দেখে পড়াইলে তোমাদের মাথার ভিতরে একদম গেঁথে যাবে। দেখো তো আমি কি বলছি, মুখমণ্ডলীয় অস্থি কি করবে? মুখ তৈরি করবে, তাই না? এই যে দেখো, অব্রভয়ের চোখ দুইটা, যে অস্থি দুইটা তৈরি করছে, ওই অস্থিগুলোর নাম হচ্ছে, দেখছো, এই যে চোখ, চোখ একটা তৈরি করছে। এই দেখো গালের বোন বা চিক বোন। মেয়েরা এখানে কি দাও বলো তো? কি কি যেন দাও, ব্লাশিং, ফ্লাশিং, কন্টুরিং, কি কি করো না এইসব জায়গায়? ঠিক আছে, এইটা একটা বোনস। দাঁত, উপরের দাঁত একটা জায়গায় লাগানো আছে, নিচের দাঁত একটা জায়গায় লাগানো আছে, দেখছো? দেখো চোখের ভিতরে এই জায়গাটায় একটা বাড়ি দিলে অনেক লাগে, যেখান থেকে কান্দ, ওইখানে একটা অস্থি থাকে, ভাইয়া ঠিক আছে? পোলটা একটু সরাই দেন, আচ্ছা, পোলের রেজাল্ট। ও আচ্ছা, ওকে। হ্যাঁ, গেছে ভাইয়া? ওকে, হ্যাঁ, হ্যাঁ ভাইয়া গেছে। ওকে, ঠিক আছে। দেখো, দেখো যেখান দিয়ে তোমরা কান্নাকাটি করো, দেখছো এখানে একটা বোনস থাকে। দেখো তোমার নাকের পিঠ, নাক তৈরি করতেছে একটা বোনস থাকে, ঠিক আছে? আবার নাকের ভিতরে দুইটা ফুটার, নাকের যে দুইটা ছিদ্র, ওটার ভিতরে একটা বোনস থাকে, ঠিক আছে? এখন কোনটা কোন বোনস তৈরি করে এটা বলি, তাহলে তোমাদের ক্লিয়ার হবে। ফার্স্টে হচ্ছে আমরা একটু দেখি সহজগুলো থেকে আগাই। উপরের দাঁত থাকে ম্যাক্সিলাতে, ঠিক আছে? উপরের দাঁত থাকে কিসে? ম্যাক্সিলাতে। দেখো তো, উপরের দাঁত কি থাকবে? ম্যাক্সিলাতে। নিচের দাঁত কিসে থাকবে? ম্যান্ডিবলে। ম্যান্ডিবল থেকে আমাদের আরেকটা জিনিস পড়তে হবে, এরা হচ্ছে ইউ আকৃতির এবং মুখমণ্ডলের সব থেকে বড় বোন, ঠিক আছে? মুখের সর্ববৃহৎ অস্থি, এই দুটো পরীক্ষায় আসে। মুখের সর্ববৃহৎ অস্থি। আমি কিন্তু তোমাদের বই পড়তে বারণ করি, শুধু আমার পিডিএফ পড়তে বলি, ঠিক আছে? আজকেও আমি একদম সবকিছু লিখে দিব, ঠিক আছে? তাহলে এই দুইটা আমাদের হয়ে গেল, ঠিক আছে? দাঁত থাকে, এটা ম্যাক্সিলা, এটা ম্যান্ডিবল। এবারে এই যে যে বোনসে মেয়েরা লাগায়, তোমার হচ্ছে ব্লাশিং করে, কন্টুরিং ফন্টুরিং দেয়, এটা হচ্ছে জাইগোমেটিক। এটার নাম কি? জাইগোমেটিক। নেজাল, নাম থেকে মিল আছে, নাক, ঠিক আছে? নেজাল বোন মানে নাকের অস্থি, এই দুইটা হচ্ছে নেজাল বোন। দেখো, এই দুইটা নেজাল বোন। যেখান থেকে তোমরা কান্দো, বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া হলে, ওটা হচ্ছে ল্যাক্রিমাল বোন, ঠিক আছে? এই যে এখান থেকে ল্যাক্রিমাল গ্ল্যান্ড, চোখের একদম ভিতরের কর্নার, এখান থেকে পানি পড়ে, এবং এখানে দেখো চাপ দিলে, একটা জায়গায় চাপ দিলে তুমি একটু শক্ত শক্ত পাবে, ব্যথা পাবে, ওইটাই ল্যাক্রিমাল বোন। ভোমার, দুইটা নাকের ভিতরে যে সেপ্টাম বা ব্যবধায়ক পর্দা, দেখছো? এই যে দেখো, দুইটা নাকের ভিতরে একটা ফাঁকা আছে না, এই জায়গার ভিতরে মেয়েরা কি কি পড়ে যেন, ভয়ঙ্কর লাগে এটা। প্যালাটাইন, প্যালাটাইন হচ্ছে মুখের তালু, হ্যাঁ, তালুর অস্থি।
ঠিক আছে, মুখের ভিতরে যে তালুটা ওইটা তৈরি করে হচ্ছে প্যালাটাইন। আর ইনফিরিয়র নেজাল কঙ্কাটা অনেক মজা, নাকের ভিতরে আঙ্গুল ঢুকায় তোমরা অনেক গুতাও না, গুতাইতে গুতাইতে দেখবা যে একটা কাটার মতো অংশ হাতে বাঁধে, ওই বোনসটার নাম হচ্ছে ইনফিরিয়র নেজাল কঙ্কা। ঠিক আছে, তাহলে আমাদের পরীক্ষায় মুখমণ্ডলীয় অস্থিগুলোর নাম আসে, আমি নাম পড়াবো, তারপরে হচ্ছে তোমাদের কোনটা তোমার কয়টা থাকে এটা একটু দেখাবো। ফার্স্ট হচ্ছে মুখমণ্ডলীয় অস্থি কয়টা থাকে এটা আমাদের জানতে হবে। 14টা। কয়টা থাকে মুখমণ্ডলীয় অস্থি? 14টা। এটা তো আমরা দেখলাম, তাই না? মুখমণ্ডলীয় অস্থি 14টা থাকে আমরা দেখলাম। এবারে হচ্ছে মুখমণ্ডলীয় অস্থিগুলোর নাম আমরা একটু দেখি। এটা অলরেডি হয়ে গেছে, আমরা জানি। ম্যাক্সিলা দাঁত তৈরি করে, উপরের দাঁত, নিচের দাঁত। জাইগোমেটিক গালের বোন, নেজাল নাকের বোন, ভোমার নাকের ভিতরের পর্দা, ল্যাক্রিমাল চোখের কোনায় থাকে, ইনফিরিয়র নেজাল কোনায় নাকের ফুটায় থাকে, প্যালাটাইন তালু তৈরি করে। তারপরে তোমরা কবিতা কবিতা করো, ঠিক আছে? এটার মনে রাখার উপায় হচ্ছে ইন্টারনেট প্যাকেজ ভোলা মামা জানে। মনে করো যে ভোলা মামা একজন নামে ব্যক্তি আছে, সে ইন্টারনেট প্যাকেজ দাম বেশি না কম এটা জানে। ঠিক আছে, ইন্টারনেট প্যাকেজ কে জানে? ভোলা মামা জানে। তাহলে ইন্টারনেটে কি দেখো, ইনফিরিয়র নেজাল কম, প্যাকেজে কি প্যালাটাইন, ভোলাতে কি ভোমার। ঠিক আছে, ভোলায় দুইটা, আর একটা লাতে কি ল্যাক্রিমাল, মাতে কি ম্যাক্সিলা, মাতে কি ম্যান্ডিবল, জারেতে কি জাইগোমেটিক, নতে কি নেজাল। ঠিক আছে, এখন আমাদের তো এখান থেকে জানতে হবে যে কোনটা হচ্ছে গিয়া কি বলে সংখ্যাটা একটু জানতে হবে, তাই না? তো সংখ্যাটা জানার জন্য আমরা একটু মজায় চলে যাই। সংখ্যাটা জানার জন্য কি, ভোলা মামা, ভোলা মামা ইন্টারনেট প্যাকেজ জানে, আর কেউ জানে না। তার মানে কি, ভোলা মামা এক পিস। কি বলো? ভোলা মামা এক পিস। তাহলে এক পিস কে কে থাকবে? ভোমার, আর কি বলো, মাতে ম্যান্ডিবল। ঠিক আছে, তাহলে ভোমার আর ম্যান্ডিবল শুধুমাত্র এক পিস থাকবে, আর সবকিছু এখানে দুইটা দুইটা করে। ঠিক আছে, তাহলে ভোমার আর কি ম্যান্ডিবল থাকবে একটা একটা করে, আর সব থাকবে হচ্ছে কি তোমার ভাইয়া দুইটা দুইটা করে। আর ওদিকে কি ছিল? টুম্পার পা দুইটি, তাই না? তার মানে এই যে একে দিছি প্যারাইটাল আর টেম্পোরাল, টুম্পার পা দুইটা, এই দুইটা 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 করে, আর বাদ বাকি গুলো ছিল একটা একটা করে। ঠিক আছে, তাহলে মুখমণ্ডলীয় অস্থি কি কি আমরা নামগুলো পড়লাম, কোনটা কি একটা থাকে কোনটা দুইটা থাকে পড়লাম, এবং নামগুলো সবসময় পরীক্ষায় আসে। ঠিক আছে, তাহলে আমি একটা অপশন পরীক্ষায় এখন তোমাদের চ্যাট বক্সে নিতেছি, বলো তো আহ উপরের দাঁত কোন বোনসে থাকে একটু দেখি তো। উপরের দাঁত কোন অস্থিতে থাকে? ভেরি গুড আফজাল, সৌরভ, ফয়সাল, হাসান, নাবিলা, নিশান, থ্যাঙ্কস এ লট। ম্যাক্সিলিস, যাক তোমরা হচ্ছে কনসেন্ট্রেট করতেছো, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর বলা লাগবে না। এবারে একটা টপিক আমি একটু বাদ গেছি, একটা তথ্য তোমাদেরকে দেয়া হয় নাই। ম্যান্ডিবল থেকে আরেকটা তথ্য লাগবে। এরা হচ্ছে মুখের একমাত্র নরনক্ষম হাড়, মানে মুখের ভিতরে ফেসিয়াল, হ্যাঁ, একমাত্র নরনক্ষম। মানে তুমি দেখো তো মুখ নাড়ায়া, আমি একটু দেখাই ভিডিও অন করে। তুমি কি তোমার জাইগোমেটিক নাড়াইতে পারতেছো? এই নাড়াইতে পারো? দেখো, নাড়ানো যায় না। বাট একমাত্র এই হাড়টা ম্যান্ডিবল নাড়ানো যায়, দেখো তো, দেখছো? অনলি ম্যান্ডিবল তুমি নাড়াইতে পারবা, আর একটাও কিন্তু তুমি নাড়াচাড়া করতে পারবা না। দ্যাটস ইট। ঠিক আছে, তাহলে এগুলো কিন্তু বলতে হবে। আর নামে নামেই মিল আছে। এখান থেকে মেইনলি তোমাদের ভার্সিটিতে আসবে কোনটা মুখমণ্ডলীয় অস্থি, কোনটা হচ্ছে গিয়ে তোমার ওই অস্থি, কোনটা হেন অস্থি, কোনটা তেন অস্থি, এগুলো আসবে। ঠিক আছে, তো এগুলো কিন্তু একদম ক্লিয়ার থাকতে হবে। তাহলে আমাদের মুখমণ্ডলীয় অস্থি গেল। এবারে হচ্ছে করুটির ভিতরে দেখো, আমাদের করুটিকা গেল, মুখমণ্ডলীয় অস্থি গেল, বাকি আছে হাইওয়েড। হাইওয়েড থেকে বেশি কিছু পড়া লাগবে না, আমি একে দেই। হাইওয়েডও হচ্ছে ইউ আকৃতির বোনস। তাহলে ইউ আকৃতির বোনস কিন্তু আমরা দুইটা পাইলাম, একটা হচ্ছে মুখমণ্ডলীয় অস্থির ভিতরে পাইলাম ম্যান্ডিবল, আর একটা পাইলাম হাইওয়েড বোন। এ দুটো কিন্তু পরীক্ষায় আসে, হাইওয়েড ও ইউ আকৃতির বোনস, এটা দরকার নাই। এছাড়াও মানুষের কানের ভিতরে কর্ণাস্থি থাকে ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস, যেগুলো হচ্ছে তোমাদের কর্ণ চ্যাপ্টারে, কান চ্যাপ্টারে পড়ানো হবে, সংবেদী চ্যাপ্টারে। ঠিক আছে, এখানে তো এগুলো পড়ানোর দরকার নাই, ওগুলো তখন দেখানো হবে। এবারে আসো, আমাদের অক্ষীয় কঙ্কালতন্ত্রের করটি হয়ে গেছে অলরেডি। এখন বাকি আছে কি? মেরুদণ্ড আর বক্ষপিঞ্জর। তাহলে আমরা ফার্স্টে শুরু করব হচ্ছে বক্ষপিঞ্জর। হুম, বক্ষপিঞ্জর আগে আমরা মেরুদণ্ডটা একটু পড়ে আসি। বক্ষপিঞ্জরের আগে কি পড়ে আসবো? মেরুদণ্ডটা পড়ে আসবো, তাহলে বক্ষপিঞ্জর বুঝতে আমাদের ইজি হবে। মেরুদণ্ড আমি কি বলছিলাম, 33টা অনিয়ত আকৃতির অস্থিখণ্ড দিয়ে গঠিত, বাট লেখা ছিল 26টা। এটা মনে রাখবা, যদি কিনা পূর্ণবয়স্ক লেখা থাকে
যদি পূর্ণ বয়স্ক কথাটা লেখা থাকবে উত্তর হবে 26। ঠিক আছে, কয়টা? 26। বাট যদি কোনো পূর্ণ বয়স্ক টয়স্ক কোনো কিছু লেখা না থাকে, উত্তর ধুমাইয়া 33টা দাগাই দিবা। আর মেরুদণ্ড যে অস্থিগুলো নিয়ে গঠিত হয় ওদের নাম হচ্ছে কশেরুকা। ওদের নাম কি? কশেরুকা। আমরা একটু তাহলে দেখি মেরুদণ্ড কি। এই যে দেখো, অক্ষীয় কঙ্কালতন্ত্রের অংশ না? এটা কি ছিল? করুটি। করুটি থেকে মানুষের পিঠের দিকে একটা অস্থি তৈরি হয়েছে, এটার নাম কি? মেরুদণ্ড। এই মেরুদণ্ডকে, এই যে যে ছোট ছোট অস্থিগুলো, মেরুদণ্ড যে এই যে অস্থি নিয়ে গঠিত, এই অস্থিগুলোর নাম হচ্ছে কশেরুকা বা ভার্টিব্রা। এরকম 33টা অস্থি, অথবা যদি পূর্ণবয়স্ক কথাটা থাকে তাহলে লিখবা 26টা অস্থি নিয়ে গঠিত। ঠিক আছে, মনে থাকে যেন। তাহলে একটু দেখি এই অস্থিগুলোর প্রকারভেদ। দেখো, কিছু মেরুদণ্ড আছে, কশেরুকা আছে মেরুদণ্ডে, যেগুলো ঘাড়ে থাকে। এগুলো কোথায় থাকে? ঘাড়ে। ঘাড়ের আরেকটা নাম কি? সুন্দর ওয়ার্ড কি? গ্রীবাদেশীয়। তাহলে গ্রীবায় থাকে কিছু। ঠিক আছে, এখন দেখো তো এতটুক কি বক্ষ। এই মেয়েটা দেখো তো, ব্লাউজ পরে আছে, ব্লাউজ না এটা কি, গেঞ্জি, যাই হোক, কিছু একটা পরে আছে। এটা কোথায় পড়ছে? বক্ষে আছে। তাহলে এই বক্ষ বরাবর যতটুক থাকে এদের নাম হচ্ছে বক্ষদেশীয় কশেরুকা। এরা কোথায় থাকে? বক্ষে থাকে। ঠিক আছে, মনে থাকে যেন। তারপরে দেখো মজার একটা জিনিস, এটার নাম হচ্ছে কোটি। এতটুকুর নাম হচ্ছে কোটি। বুক থেকে একদম নিতম্ব পর্যন্ত বা হিপ পর্যন্ত যে অংশটা, এটার নাম হচ্ছে কোটি। তাহলে কোটিতে কয়েকটা থাকে, তাই না? তারপরে দেখো শ্রোণী। কোটির নিচে একদম নিতম্বর শুরুতে এতটুককে বলা হয় হচ্ছে শ্রোণী। এতটুককে কি বলা হয়? শ্রোণী বলা হয়। এবং একদম লাস্টে, একদম লাস্টে দেখো একটা অংশ আমি আঁকতেছি এরকম, এটার নাম হচ্ছে পুচ্ছ। আসলে মানুষের পুচ্ছ থাকে না, বাট ওটা দেখতে অনেকটা পুচ্ছর মতো, তাই এই জায়গাটার নাম হচ্ছে পুচ্ছ। তাহলে কোন জায়গায় কোনটা থাকে এটা একদম আমাদের ইসের মতো মুখস্থ করতে হবে, তোমার আহ মোবাইল নাম্বারের মতো মুখস্থ করতে হবে। গ্রীবাদেশীয় কশেরুকা 7টা, বক্ষদেশীয় কশেরুকা 12টা, পুচ্ছদেশীয় কশেরুকা থাকে 4টা, আর কোটিতে থাকে 5টা, শ্রোণীতেও থাকে 5টা। আমি তোমাদের এই ছবিটা দেখাইলাম, তাইলে আরো ক্লিয়ার হবে। একটু পরে আমরা আরো আসবো, ইন ডিটেলস আসবো। ডোন্ট বি টেনসড, ওকে? তাহলে গ্রীবাদেশীয় কশেরুকা কয়টা? 7টা। বক্ষদেশীয় কয়টা? 12টা। এতটুকুর নাম কি বলতো? বুকের পর থেকে নিতম্ব পর্যন্ত কি? কোটি। আর নিতম্বের যে আসল জায়গাটা, তাই না, কোমর আর নিতম্বের ভিতর যে আসল জায়গাটা, ওটার নাম কি? শ্রোণী। শ্রোণীরও 5টা, কোটিরও 5টা, আর পুচ্ছতে 4টা কশেরুকা থাকে। ঠিক আছে, তাহলে এই ছবিটা যদি আমরা ডিটেলস দেখি তাহলে হচ্ছে এখানে আসবে। তাহলে দেখো তো, সার্ভাইকাল কশেরুকা। সার্ভাইকাল মানে কি? গ্রীবাদেশীয়। এদের ইংরেজি নাম ওখানে দেওয়া আছে। গ্রীবাদেশীয় কয়টা? 7টা। তারপর থোরাসিক। থোরাসিক মানে কি? বক্ষদেশীয়। বক্ষদেশীয় কয়টা বলো? 12টা। তারপরে লাম্বার। লাম্বার কি ছিল? কোটি দেশীয়। কোটি দেশীয় কয়টা? 5টা। এরপরে আসো স্যাক্রাম, তাই না? স্যাক্রাম, এতটুকু হচ্ছে স্যাক্রাম। ঠিক আছে, কি বললাম? হিপ আর তোমার কোমরের মাঝামাঝি, এটাকে কি স্যাক্রাম বলে অথবা শ্রোণী। তাহলে শ্রোণী দেশীয় কশেরুকা বা স্যাক্রাল কশেরুকা কয়টা? 5টা। এবারে হচ্ছে পুচ্ছ। পুচ্ছ দেশীয় কশেরুকা কয়টা? 4টা। তাহলে মোট কয়টা হলো? যোগ করো, 33টা। এবারে আসো পূর্ণবয়স্ক মানুষে এই যে শ্রোণী দেশীয় কশেরুকার পুচ্ছ দেশীয় কশেরুকা, এগুলো একীভূত হয়ে যায়। ঠিক আছে, আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি। পূর্ণবয়স্ক মানুষের শ্রোণীদেশীয় যে 5টা, এরা মিলিত তৈরি হয় একটা, এবং পুচ্ছদেশীয় 4টা মিলিত হয়ে তৈরি হয় একটা। তাহলে এখন যোগ করো তো, 12 আর 7 কত? 19। 19 আর 5 কত? 24। 24 আর 1 কত? 25। 25 আর 1 26, তাই না? তাহলে আমি এখন 26-এর হিসাবটা দিতে পারলাম। তাহলে পূর্ণবয়স্ক মানুষ থাকলে দিবা 26, এবং যদি নর্মালি কোনো বয়স না উল্লেখ করে উত্তর দিতে হবে 33টা। এখান থেকে আসো, এই বক্ষদেশীয় কশেরুকা 12টা। মনে করো আমি ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিলাম, যে এবার চান্স পেয়েছি ওইবার আসছে। জাহাঙ্গীরনগরে আসছিল গ্রীবাদেশীয় কশেরুকা কয়টা? আসছে। প্রতিবার কোন কশেরুকা কয়টা আসতে থাকেই, তাই এই কশেরুকার সিরিজটা কোনটা কয়টা থাকে মা। ঠিক আছে, মনে থাকে যেন। এটা তোমাদের 3টা স্লাইডে আমরা বুঝাচ্ছি, যাতে কিনা অলওয়েজ মনে থাকে। আবার দেখো, সার্ভাইকাল বা গ্রীবাদেশীয় কশেরুকা কয়টা আসছে? 7টা। দেখছো, মনে থাকে যেন। এটার কালারটা চেঞ্জ করি, নাহলেই হবে না। সার্ভাইকাল বা গ্রীবাদেশীয় কয়টা? 7টা। থোরাসিক বা বক্ষদেশীয় কয়টা? বুঝাই দিলাম, 12টা। লাম্বার বা কোটিদেশীয় কয়টা? 5টা। স্যাক্রাল বা শ্রেণীদেশীয় 5টা। কক্কেজিয়াল বা পুচ্ছদেশীয় 4টা। আর এই লাস্টের দুইটা কি? একীভূত হতে পারে। ঠিক আছে, এবার আসো। ঠিক আছে, ক্লিয়ার?
যদি ক্লিয়ার হও তাহলে এই পোলটার আনসার করো। দেখি একটু তাড়াতাড়ি আনসার করো, 20 সেকেন্ড। বক্ষ কশেরুকা কয়টা? আশা করি অনেক ভালো রিপ্লাই পাবো আমরা। এই পোলে আনসার করো, এখানে না, কেউ আনসার করবে না। ওকে, আমি পোলটা এন্ড করে দেই, 20 সেকেন্ড হয়ে গেছে। দেখো ঠিক আছে, 87% তোমরা সঠিক উত্তর দিছো, এই জন্য তোমাদেরকে থ্যাঙ্কস। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ বলো। ভাইয়া অনেকে হচ্ছে হাইওয়েট বোন সম্বন্ধে জানতে চাইতেছিল যে হাইওয়েট বোন অথবা অ্যাডামস অ্যাপেল দুইটা এক জিনিস কিনা, আর এটা কোথায় থাকে? অনেকে না না জানতে চাচ্ছে, একটু না, বলে তো। এগুলো এখন একটু দরকার নেই, বলে এটা তো। শ্বসন চ্যাপ্টারে ওদের পড়ানো হয়েছে এগুলা। হাইওয়েট বোনস আর অ্যাডামস অ্যাপল এক জিনিস না, ঠিক আছে? তোমাদের হাইওয়েট বোনস হচ্ছে গিয়ে এখানে তোমাদের মস্তিষ্ক আর তোমার ইসের ভিতরে, এটা অক্ষীয় কঙ্কালতন্ত্রের একটা অংশ। মস্তিষ্ক না, মানে হচ্ছে করোটি, যেটা করোটির একদম শেষ অংশে একটা ইউ আকৃতির বোনস দেখা যায়, এতটুকু দেখলেই হবে। আর হাইওয়েট যে বোনস, ভাইয়াটা যে তোমরা জিজ্ঞেস করছো, অ্যাডামস অ্যাপল, অ্যাডামস অ্যাপল হচ্ছে গিয়ে তোমার শ্বাসনালীতে থাকে। আজকে তো শ্বাসনালী চ্যাপ্টার না, তাই না? আর তোমরা তো করে আসছো মনে হয়, শ্বসন চ্যাপ্টার সেকেন্ড লেকচারে ছিল। শ্বসনে তোমাদের বলা হয়েছে না, থাইরয়েড গ্রন্থি থাকে মানুষের, হ্যাঁ, এবং থাইরয়েড গ্রন্থির উপরে থাকে থাইরয়েড কার্টিলেজ, যেটা কোথায় থাকে? শ্বাসনালীতে থাকে, ঠিক আছে? ছেলেদের ক্ষেত্রে ওই থাইরয়েড যে কার্টিলেজটা থাকে, শ্বাসনালীর ওই কার্টিলেজটা অনেক বড় হয়, উঁচু হয়, ওটা হচ্ছে অ্যাডামস অ্যাপল, ঠিক আছে? এবং ওটা কি? ওটা হচ্ছে একটা তরুণাস্থি কার্টিলেজ। আর হাইওয়েড হচ্ছে একটা অস্থি, যেটা অক্ষীয় কঙ্কালতন্ত্রের অংশ। ঠিক আছে সাইফুল, থ্যাংক ইউ, ওটা সুন্দর কোশ্চেন করছে। তো দেখি তোমাদের পোলের কি অবস্থা। পোলটা কি আমি অফ করছি? শেয়ার রেজাল্ট করে দেই। দেখো তোমরা 87% সঠিক উত্তর দিছো, এই জন্য তোমাদেরকে থ্যাঙ্কস। ঠিক আছে, এটা কিন্তু আসে, তাহলে আমাদের এটা জানতে হবে, ঠিক আছে? তাহলে বক্ষদেশীয় কশেরুকা হচ্ছে তোমার কয়টা? 12টা, এটা কিন্তু আমাদের লাগবে। তাহলে আমার মনে হয় হাইওয়েড আর ইসের ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হচ্ছে, কেমন? ওকে। অ্যাডামস অ্যাপল হচ্ছে একটা তরুণাস্থি, শ্বাসনালীর উপরে থাকে, হ্যাঁ, ছেলেদের থাকে। আর হাইওয়েড বাচ্চা কাচ্চা, ছেলে মেয়ে উভয়ের থাকে। আর এটা অস্থির অংশ, অক্ষীয় কঙ্কালতন্ত্রের অংশ, ইউ আকৃতির একটা ছোট বোনস, এতই ছোট যে এটা অনেক সময় হিসাবের মধ্যেই ধরা হয় না, এই জন্য তোমাদের পড়ানো হয় নাই। ঠিক আছে, এতটুকু জানলেই হবে, ইউ আকৃতির এতটুকু জানবা। ওকে, এবার আসো বক্ষপিঞ্জর। আমাদের মেরুদণ্ড শেষ হয়ে গেল, এবারে পড়বো হচ্ছে আমরা বক্ষপিঞ্জর। ও, মেরুদণ্ড থেকে আরেকটা জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে এই যে যে মেরুদণ্ড আমরা পড়লাম, মেরুদণ্ড কি? কশেরুকা দিয়ে গঠিত। মেরুদণ্ডের কশেরুকা দিয়ে গঠিত, একদম সার্ভাইকাল কশেরুকার প্রথমটা থেকে কক্সিয়াল কশেরুকা শেষ। তাহলে একদম প্রথম যে কশেরুকা, ওটার নাম হচ্ছে অ্যাটলাস, ঠিক আছে? তাহলে কি প্রথম কশেরুকা কি? অ্যাটলাস। তাহলে অ্যাটলাস আমাদের পড়তে হবে, এরা হচ্ছে ফার্স্ট কশেরুকা, ঠিক আছে? আর একদম লাস্ট কশেরুকা কি বলতো? যে কোনো কক্সিস, তাই না? এই কক্সিস না, কক্সিয়াল কশেরুকা। এই জন্যই দেখো লাইনটা এখানে আছে, যে কি ছিল লাইনটা দেখো, কশেরুকা গুলা অ্যাটলাস থেকে কক্সিস পর্যন্ত বিস্তৃত। অ্যাটলাসের একটা কথা স্লাইডে নাই, আমি লিখে, পরীক্ষায় আসে, এরা রিং আকৃতির। কয়বার যে পরীক্ষায় আসছে এর কোনো ঠিক ঠিকানা নাই, ঠিক আছে? ওকে, মনে থাকে যেন এরা কি আকৃতির, কালার চেঞ্জ করতেছি, রিং আকৃতির, ঠিক আছে? অ্যাটলাস রিং আকৃতির, বারবার আসে। আর এরা কি? প্রথম কশেরুকা, ঠিক আছে? আর একটা লাইন মনে রাখবা, একদম প্রথম কশেরুকা, মন থাকে যেন। ওকে, এবারে আসো আমাদের রিটেন পরীক্ষায় মুখমণ্ডলীয় অস্থিগুলোর নাম লিখো, অবশ্যই পারবা। ওকে, ম্যান্ডিবল কি? পারবা, ইউ আকৃতির একমাত্র নরমক্ষম হাড় মুখের, মুখের সব থেকে বড় অস্থি, লিখে দিছি কিন্তু। এবারে তাহলে আমরা বক্ষপিঞ্জরে চলে যাই, মেরুদণ্ড শেষ, কোথায় চলে যাব? বক্ষপিঞ্জরে। বক্ষপিঞ্জর কি? অক্ষীয় কঙ্কালতন্ত্রের অংশ। এদের কাজ কি বলো? এদের কাজ হচ্ছে ফুসফুস আর পিণ্ডকে রক্ষা করা। তাহলে বক্ষপিঞ্জর কিভাবে গঠিত হয় এটা আমাদের একটু দেখতে হবে। পিছনে কি থাকে বলতো? বক্ষদেশীয় কশেরুকা থাকে, দেখছো? আর সামনে থাকে, মনে করো পিছনে থাকে বক্ষদেশীয় কশেরুকা এমন, আর সামনে থাকে স্টারনাম। সামনে কি থাকে ভাইয়া? স্টারনাম, ঠিক আছে? এই বক্ষদেশীয় কশেরুকা থেকে 12 জোড়া এরকম বাঁকা বাঁকা অস্থি এসে মিলিত হয় সামনে স্টারনামের সাথে, ফলে কি? খাঁচা গঠন হয়ে গেল না? দেখছো, তোমাদের জন্য 3D চিত্র আঁকতে হয় আমাদের বসে বসে,
ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে পিছনে কি থাকবে? বক্ষদেশীয় কশেরুকা, সামনে থাকবে স্টারনাম। বক্ষদেশীয় কশেরুকা থেকে কতগুলো বাঁকানো অস্থি এসে স্টারনামে মিলিত হবে, ফলে যে খাঁচাটা তৈরি হবে এটার নাম হচ্ছে বক্ষপিঞ্জর। বক্ষপিঞ্জর হচ্ছে 25টা অস্থি নিয়ে গঠিত। কয়টা? 25টা। এটা লেস ইম্পর্টেন্ট 25টা অস্থি, বাট তারপরও যদি দেখে যায় আমাদের পড়তে হবে। বক্ষপিঞ্জর কি কি দিয়ে গঠিত? বক্ষপিঞ্জর একদম সামনে থাকে স্টারনাম। কি থাকে দেখো তো, আমি কি বললাম? সামনে একটা অস্থি, এটা কি? স্টারনাম, ওইটাই সামনে আছে, এটা কি? স্টারনাম। একদম সামনে থাকে স্টারনাম। স্টারনামের তিনটা অংশ। পরের যে ত্রিকোণাকার অংশ, এই অংশটার নাম হচ্ছে ম্যানোব্রিয়াম। এই বড় অংশটা যেটা আমি ক্রস ক্রস দিচ্ছি, এটা হচ্ছে বডি অফ দা স্টারনাম বা হচ্ছে স্টারনামের দেহ। আর লাস্টে একটা প্রসেস মানে হচ্ছে কাটার মতো উঁচু অংশ, তাহলে এটার নাম হচ্ছে জিফ প্রসেস। এটা পরীক্ষা আসে। তাহলে স্টারনামে কি থাকে? ম্যানোব্রিয়াম থাকে, দেহ থাকে, জিফয়েড প্রসেস। জিফয়েড প্রসেস কিসের অংশ? স্টারনাম। এটা বারবার পরীক্ষা আসে ভাইয়া, এটা কিন্তু লিখতে হবে পরীক্ষায়। জিফয়েড প্রসেস কিসের অংশ? স্টারনামের অংশ। কেমন? তাহলে আমি কি দেখলাম দেখো তো, বক্ষপিঞ্জরে একটা থাকে হচ্ছে গিয়া স্টারনাম, আর কি থাকে এদের সাথে কি মিশে? 12 জোড়া পরশুকা। এক জোড়া দেখছো, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া, 5 জোড়া, 6 জোড়া, 7 জোড়া, 8 জোড়া, 9 জোড়া, 10 জোড়া, 11 জোড়া, 12 জোড়া। তাহলে 12 জোড়া মানে কি? 24টা। তাহলে বক্ষপিঞ্জরের অস্থির সংখ্যা কয়টা? 24টা। ক্লিয়ার? আই থিঙ্ক ক্লিয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের পড়তে হবে এই পরশুকা। পরশুকা কি বললাম বলো? পুরো পিঞ্জরে যে বাঁকা অস্থিগুলো, যে 12 জোড়া অস্থি থাকে, এগুলোর নামে কি? পরশুকা বা রিপস। রিপস মানেই পরশুকা। ঠিক আছে, রিপস কি? পরশুকা। পরীক্ষায় কোশ্চেন আসে পরশুকা কয় জোড়া থাকে? 12 জোড়া। এইটাই তোমাদের ভার্সিটির জন্য অনেক বেশি আসে। কয় জোড়া পরশুকা? 12 জোড়া পরশুকা থাকে। ওকে, এবারে আসো পরশুকা গুলো আমরা একটু দেখি। এই যে দেখো, পরশুকা 12 জোড়া। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12 জোড়া দেখানো হয়েছে। এর ভিতরে প্রথম 5 জোড়া আমি আঁকতেছি, 1 2 3 4 5 6 7। প্রথম 7 জোড়াকে বলা হয় আসল পরশুকা। কেন বলা হয় জানো? এরা সরাসরি স্টার নামের সাথে যুক্ত। আমি একদিক দিয়ে দেখাই, দুই দিকে দেখানো পসিবল নেই। দেখো, এই দেখছো, সরাসরি। এটা কি স্টার নাম না? এটা তো স্টার নাম। সরাসরি স্টার নামের সাথে যুক্ত হয়েছে। 4 5, এই 6, এই 7, এই 7 পর্যন্ত কি একদম সরাসরি স্টার নামের সাথে তোমার যুক্ত হয়েছে। দেখছো? দেখছো এই 7 জোড়া কি সরাসরি স্টার নামের সাথে যুক্ত হয়েছে, তাই এই 7 জোড়াকে বলা হয় আসল পরশুকা। এ দেখছো স্টার নাম না? এতটুকু স্টার নাম না? এদের সাথে কিন্তু সরাসরি যুক্ত হচ্ছে। আমি আবার দেখাই, এই যে 1 জোড়া, এই যে 2 জোড়া, কারণ এটা তোমরা পরীক্ষায় অনেক ভুল করো। 3 জোড়া, 4 জোড়া, 5 জোড়া, 6 জোড়া, এন্ড এই 7 জোড়া। এরা কি হয়েছে দেখো তো? সরাসরি স্টার নামের সাথে তোমার যুক্ত হয়ে গেছে, তাই এরা হচ্ছে আসল পরশুকা। আর শেষের 5 জোড়ার যে কাহিনী দেখো তো, 8 9 10 11 12, এরা সরাসরি যুক্ত হয় নাই। এর ভিতরে 8 9 10, এরা হচ্ছে একটা কোস্টাল আর্চ গঠন করে। আর্চ গঠন করে 7 এর সাথে যুক্ত হয়। দেখো স্টার নামের সাথে কিন্তু যুক্ত হয় না। কার সাথে যুক্ত হয়েছে? 7 এর সাথে যুক্ত হয়। দেখছো? 8 9 10, 8 9 10 কি করে? কোস্টাল আর্চ গঠন করে 7 এর সাথে যুক্ত হয়, সরাসরি স্টার নামের সাথে যুক্ত হয় না। আর 11 আর 12 যুক্তি হয় না। 11 আর 12 নম্বর কি? ভাসমান অবস্থায় থাকে। এটা হচ্ছে 11, এটা 12, এর একদম যুক্তই হয় না, ভাসমান থাকে। তাহলে 8 9 10 আর 11 12, এরা কি? এই 5 জোড়া নকল পরশুকা। এর ভিতরে 8 9 10 এরা কি করে? কোস্টাল আর্চ গঠন করে 7 এর সাথে যুক্ত হয়। আর 11 আর 12 কি? ভাইসা থাকে, এর একদম যুক্তই হয় না, তাই 11 আর 12কে বলা হয় ভাসমান পরশুকা। পরীক্ষায় বারবার আসে, প্রথম 7 জোড়া আসল পরশুকা, শেষ 5 জোড়া নকল পরশুকা। কোস্টাল আর্চ গঠন করে এই তিনটা, এটা আসে মেডিকেলে। আর 11 আর 12 যে ভাসমান পরশুকা, এটা ভার্সিটিতে আসে। ঠিক আছে, তাই এই জিনিসগুলো একদম মাথার ভিতর রেখে পড়তে হবে। ঠিক আছে, ওকে। তাহলে আমি একটু চ্যাট বক্সে আনসার নিয়ে নিতে চাচ্ছি। হ্যাঁ, বলে দিলাম তো। বাবা শাহিন, এই শাহিন, শাহিনের কাছে আমার একটা কথা। সেটা হচ্ছে ভাইয়া শাহিন, ও একটা মজার কথা লিখছে, বাট যে জিনিসটা আমি বুঝতে পারছি যে শাহিন হচ্ছে ওর বান্ধবীকে নিয়ে পড়ালেখা করে অলওয়েজ। আচ্ছা, আর কিছু বললাম না। ঠিক আছে, সায়েম, তোমার লেকচার, তোমার প্রশ্নের উত্তর আমরা স্লাইডেই পেয়ে যাব। থ্যাংক ইউ ভাইয়া অ্যাপ্রিসিয়েশনের জন্য। তোমাদের ক্লাসটা ভালো লাগতেছে, তোমরা লিখতেছো, এই জন্য তোমাদেরকে ধন্যবাদ। আগে পড়া বুঝো, আমি এখন কিন্তু পড়া জিজ্ঞেস করব। ঠিক আছে? ঠিক আছে, মনে থাকে যেন। ওকে, থ্যাংক ইউ। জন না? ওকে।
মেডিকেলের জন্য বায়োলজি এক্সট্রা পড়া লাগবে না, এটা পড়লেই হবে। আচ্ছা আখি, থ্যাংক ইউ, বুঝছি তো, আমার কোশ্চেনের উত্তর দাও। আচ্ছা লেখো তোমরা, সেটা হচ্ছে নকল পরশুকা কয় জোড়া? তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। নকল পরশুকা কয় জোড়া? ভেরি গুড, আফজাল, জয়, সিয়াম, ফাহাদ, বন্নি, রাফি, থ্যাংক ইউ। আর পড়বো না, থ্যাংক ইউ, আর দিতে হবে না। প্রাণ সঠিক উত্তর, তাই না? বুঝতে হবে, এই পরশুকা থেকে কোশ্চেন আসবে। ঠিক আছে, ওকে, তাহলে এটা আমাদের শেষ পরশুকা। আমরা জিফয়েড প্রসেস কি একজন আবার বুঝতে পারে নাই। এই অনেকবার বুঝাইলাম না, স্টারনামের একটা অংশ জিফয়েড প্রসেস। প্রসেস মানে হচ্ছে লম্বা প্রবর্ধিত অংশ, তো স্টারনামের লম্বা প্রবর্ধিত অংশকে বলা হয় জিফয়েড প্রসেস। তাহলে আমাদের কিন্তু বক্ষপিঞ্জরটা শেষ। ঠিক আছে, আমাদের কি পুরো অক্ষীয় কঙ্কাল তন্ত্র শেষ। ঠিক আছে, অক্ষীয় কঙ্কাল তন্ত্র শেষ, দেখছো? অক্ষীয় কঙ্কাল তন্ত্র শেষ, আমাদের নীল অংশ শেষ। এখন দেখো উপাঙ্গীয় কঙ্কালে নীল অংশ বের হয়ে আসছে, দেখছো? তার মানে কি, উপাঙ্গীয় কঙ্কাল আমি কি কি নিয়ে গঠিত বলছিলাম? খেল আছে না? মনে নাই? মনে হয় খেল নাই। তোমরা দুষ্টু আছো, তোমাদের খেল নাই। উপাঙ্গীয় কঙ্কাল মনে আছে, অবশ্যই মনে আছে, তোমরা তো ভালো স্টুডেন্ট, তাই না? উপাঙ্গীয় কঙ্কাল কি ছিল? বাহু এবং পা। আমরা আজকে হাত পা বলবো না, কি বলবো? বাহু আর পা। এবং বাহু যেখান থেকে উৎপন্ন হয় বক্ষস্থি চক্র, সেটাও উপাঙ্গীয় কঙ্কাল তন্ত্রের অংশ। পা তৈরি হয় শ্রোণীয়স্থি চক্র থেকে, এটাও উপাঙ্গীয় কঙ্কাল তন্ত্রের অংশ। তাহলে আমাদের শেষ। এখন আমরা মজা মজা করে উপাঙ্গীয় কঙ্কাল তন্ত্র পড়বো। ঠিক আছে, উপাঙ্গীয় কঙ্কাল তন্ত্র দেখো, কি বললাম? বাহু নিয়ে গঠিত উপরে। বাহু তৈরি হয় কোত্থেকে? বক্ষস্থি চক্র দিয়ে। আর পা কোথা থেকে তৈরি হয়? শ্রোণীয়স্থি চক্র নিয়ে। তাহলে এই জিনিসগুলো আমরা এখন দেখবো। তাহলে উপাঙ্গীয় কঙ্কাল তন্ত্র ফার্স্টে কি? বক্ষস্থি চক্র। এই যে দেখো বাহু, এটা কি? বাহুর ঊর্ধ্ব বাহুর অস্থি, তাই না? বাহুর প্রথমটা হচ্ছে ঊর্ধ্ব বাহু, তাহলে ঊর্ধ্ব বাহু কোত্থেকে তৈরি হয়? বক্ষস্থি চক্র থেকে তৈরি হয়। এবং বক্ষস্থি চক্র কোথা থেকে তৈরি হয় দেখো তো? বক্ষস্থি চক্র প্রতি পাশে দুইটা অস্থি দিয়ে গঠিত, একটা হচ্ছে ক্লাভিকল আর একটা হচ্ছে স্ক্যাপুলা। তাহলে এইটা পরীক্ষা আসে, বক্ষস্থি চক্র কি কি নিয়ে গঠিত? ক্লাভিকল এবং স্ক্যাপুলা। ক্লাভিকল থেকে যা যা আসে পরীক্ষায় তোমাদের একটু বলে দিচ্ছি। ক্লাভিকল হচ্ছে ইটালিক এফ অক্ষরের মতো দেখতে। ঠিক আছে, এটা পরীক্ষায় বারবার আসে, ইটালিক এফ এর মতো দেখতে। ঠিক আছে, আর ছেলেদের বলে কলার বোন, মেয়েদের বলে বিউটি বোন, এটা তোমরা সবাই জানো। এবার আসো একটা থাকে স্ক্যাপুলা। এই স্ক্যাপুলাটা তোমরা সবাই জানো, শরীরের পিছনে যাদের বডি টডি ভালো বা চর্বি নাই, এই স্ক্যাপুলাটা দেখা যায় পিছনে উঁচু উঁচু, এটা হচ্ছে স্ক্যাপুলা। এই স্ক্যাপুলা একটা গহ্বর থাকে ভাইয়া, এই গহ্বরের নাম হচ্ছে গ্লেনয়েড গহ্বর। কি? গ্লেনয়েড গহ্বর। এই গ্লেনয়েড গহ্বর থেকেই তোমার হচ্ছে ঊর্ধ্ববাহুর অস্থিটা উৎপন্ন হয়। ঠিক আছে, তাহলে পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসে, ঊর্ধ্ববাহুর অস্থি কোথায় আটকানো থাকে? গ্লেনয়েড গহ্বরে বারবার আসে। ঊর্ধ্ববাহুর অস্থি কোনটা বলো তো? এই যে ঊর্ধ্ববাহুর অস্থি, এটা না কেবল হিউমেরাস, তাই না? আমি একটু পরে ক্লিয়ার বুঝাবো, আপাতত জানো সেটা হচ্ছে ক্লাভিকলে ইটালিক এফ অক্ষরের মতো বাঁকানো অস্থি, আর স্ক্যাপুলায় থাকে হচ্ছে একটা গ্লেনয়েড গহ্বর থাকে যেখানে হিউমেরাস শুরু হয়। তাহলে বক্ষস্থি চক্র হয়ে গেল আমাদের। বক্ষস্থি চক্র কিন্তু ভাইয়া উপাঙ্গিক কঙ্কাল তন্ত্রের অংশ। তোমাদের যে প্যাচটা লাগে বক্ষপিঞ্জর, একটু আগে পড়াই আসছি, যেটা কেন্দ্রীয় বা অক্ষীয় কঙ্কাল তন্ত্রের অংশ, কিন্তু বক্ষস্থি চক্র হচ্ছে উপাঙ্গীয় কঙ্কাল তন্ত্রের অংশ। সবাই 10 বার 5 বার আমার সাথে উচ্চারণ করো বাসায় বসে চিল্লায় চিল্লায়। বক্ষপিঞ্জর অক্ষীয় কঙ্কাল তন্ত্রের অংশ, এটা 5 বার বলো। আমি 2 সেকেন্ড সময় নিলাম। বক্ষপিঞ্জর অক্ষীয় কঙ্কাল তন্ত্রের অংশ, বক্ষপিঞ্জর অক্ষীয় কঙ্কাল তন্ত্রের অংশ। ঠিক আছে, বলা শেষ? শেষ। এবারে বলো, বক্ষ অস্থি চক্র উপাঙ্গীয় কঙ্কাল তন্ত্রের অংশ। আবার বলো, বক্ষ অস্থি চক্র কি? উপাঙ্গীয় কঙ্কাল তন্ত্রের অংশ, কারণ এরা বাহু তৈরি করে, এখান থেকে বাহু উৎপন্ন হয়। ঠিক আছে, মনে থাকে যেন। তাহলে আমাদের হয়ে গেল, পরীক্ষায় আসতে পারে বক্ষস্থি চক্রর কোন কোন হাড্ডি লাগে? ক্লাভিকল আর স্ক্যাপুলা, আর কিছু লাগবে না। আর এই গ্লেনয়েড গহ্বরটা কোথায় থাকে? স্ক্যাপুলায় থাকে, যার ভিতরে ঊর্ধ্ববাহুর মস্তক আটকানো থাকে। এটা আমরা সামনে আসবো, বাহুর অস্থি। একটু দেখো তো, এই যে দেখো কি ছিল? বক্ষস্থি চক্র। বক্ষস্থি চক্র এটা কি? ক্লাভিকল। আর এটা হচ্ছে স্ক্যাপুলা। এটা কি? স্ক্যাপুলা, দেখছো? এটা কি? সবুজটা স্ক্যাপুলা। এখন আসো বাহুর অস্থি। বাহু কি? আমি একটু ভিডিওটা অন করি, তাহলে আমি তোমাদের বুঝাইতে পারবো। বাহু হচ্ছে পুরাটা, একদম এখান থেকে এই পর্যন্ত পুরাটাই বাহু। এর ভিতরে এটা হচ্ছে ঊর্ধ্ববাহু। এটা কি? এটা হচ্ছে ঊর্ধ্ববাহু। ঠিক আছে, এটা হচ্ছে এতটুক, এই যে এখান থেকে এতটুক সম্মুখ বাহু। এতটুক কি? সম্মুখ বাহু। যেখানে আমরা ঘড়ি পরি, এটার নাম হচ্ছে কবজি। এটার নাম কি? কবজি। যেখান দিয়ে আমরা হাততালি দেই, এভাবে হাততালি দাও না,
এই যে যে জায়গাটা দিয়ে হাততালি দাও, এই জায়গাটার নাম হচ্ছে করতল। এটা কি? করতল। হাততালি দাও না, এদিকে বা এদিকে যাই হোক, এতটুক কি? করতল। আর এটা হচ্ছে আঙ্গুল। তাহলে হাত কতটুক? হাত হচ্ছে কবজি, করতল আর আঙ্গুল পর্যন্ত হাত। ঠিক আছে, হাত হচ্ছে এতটুক। ঠিক আছে, এই যে এতটুক হাত, দেখো যতটুকু ইসে দেখা যাচ্ছে, দেখছো? কবজি থেকে করতল এবং আঙ্গুল পর্যন্ত হচ্ছে হাত। ঠিক আছে, তাহলে আমাদের ছবি দেখাইলে তোমরা আরো বেশি ভালো বুঝবা। ছবি দেখাইলে আরো ক্লিয়ার হবে। এবারে আসো একটু দেখি, আমি তোমাদের প্র্যাকটিক্যালি দেখাইলাম, এবারে হচ্ছে নর্মালি আমরা একটু দেখি। এই যে হিউমেরাস, হিউমেরাস কি বলো, আমি একে একে বলবো। এটা হচ্ছে ঊর্ধ্ব বাহু, তাই না? হিউমেরাস হচ্ছে ঊর্ধ্ব বাহু। সম্মুখ বাহু, সম্মুখ বাহুতে দুইটা অস্থি থাকে, কি? রেডিয়াস আর আলনা। তাহলে রেডিয়াস আর আলনা কিসের অংশ বলো তো? সম্মুখ বাহুর অংশ। ঠিক আছে, এরপরে হাত কতটুক? এতটুক হচ্ছে হাত। ঠিক আছে, এতটুক হচ্ছে হাত। তাহলে হাত কি কি দিয়ে গঠিত বলো তো? কবজির অস্থি কার্পাল, কার্পাল গঠন করে কে? কবজি। ঠিক আছে, মেটাকার্পাল কি? করতল। আর ফ্যালাঞ্জেস হচ্ছে আঙ্গুল। পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে এবারে আসো, এই ঊর্ধ্ববাহুর মস্তক কোথায় আটকানো থাকে? স্ক্যাপুলার গ্লেনয়েড গহ্বরে। এই গহ্বরটার নাম কি? গ্লিনয়েড অথবা গ্লেনয়েড গহ্বর। এবার ভার্সিটিতে কি কি আসে? ঊর্ধ্ববাহুর অস্থির নাম কি? হিউমেরাস, বারবার আসে। সম্মুখ বাহুতে কি কি অস্থি থাকে? রেডিয়াস, আলনা। রেডিয়াস আর আলনার ভিতর কোনটা ভিতরে থাকে, কোনটা বাইরে থাকে, এটা টেকনিক্যালি আমাদের মনে রাখতে হবে। এটা কিন্তু পরীক্ষায় বারবার আসে, এখানে লেখা নেই, আমি লিখে দিচ্ছি। রেডিও বলতো ঘরের ভিতরে থাকবে না বাইরে থাকবে? আর আলনা আর রেডিওর ভিতরে? হ্যাঁ, আলনা কিন্তু সব সময় ঘরের ভিতরে থাকে। আলনা কোথায় থাকে? ঘরের ভিতরে। তাহলে কি আলনা নিয়ে তো তুমি বাইরে বের হইতে পারবা না, এই জন্য আলনা হচ্ছে ভিতরের দিকে থাকে, দেখছো? এই দেখো, আলনা ভিতরের দিকে থাকে। আর রেডিও নিয়ে আমরা বাইরে বের হইতে পারি। আগের দিনের যখন সিনেমা দেখবো আমরা দেখবো রেডিও একটা কান্দে নিয়ে গান গাইতে গাইতে নায়ক বাইরে যাচ্ছে। তো রেডিয়াস ঘরের বাইরের দিকে থাকে। ঠিক আছে, কার্পাল এটা কি? কার্পাল হচ্ছে গিয়ে তোমার কিসের অস্থি বলতো? কার্পাল হচ্ছে কবজির অস্থি বললাম, তাই না? কার্পাল অস্থির সংখ্যাটা আসে, আমরা একটু পরে পড়বো। মেটাকার্পাল কি? মেটাকার্পাল হচ্ছে করতলের অস্থি, যেখান থেকে আমরা তালি দেই। ঠিক আছে, মেটাকার্পাল। আর ফ্যালাঞ্জেস আঙ্গুলের অস্থি। তাহলে এটা একটু ক্লিয়ার হই, ক্লিয়ার হইলে মনে করবা। কবজির অস্থিকে কি বলে? কার্পাল অস্থি বলে, সংখ্যায় 8টা। ঠিক আছে, এই যে দেখো, এটা হচ্ছে কবজি, তাই না? এখানে ঘড়ি 8টা। এরপরে কি? করতল, করতলে থাকে 5টা। এরপরে কি থাকে? এরপরে থাকে হচ্ছে ফ্যালাঞ্জেস। ঠিক আছে, তাহলে ফ্যালাঞ্জেস কি? আঙ্গুল। এটা কি? আঙ্গুল। এটা হচ্ছে মেটাকার্পাল, এটা হচ্ছে মেটাকার্পাল। আর আঙ্গুলটা হচ্ছে তোমার ফ্যালাঞ্জেস। আর এটা কি? কবজির থেকে কি বলবো আমরা? কার্পাল। তাহলে কার্পাল কয়টা? 8টা। মেটাকার্পাল 5টা। ফ্যালাঞ্জেস হচ্ছে 14টা। কিভাবে হয় একটু দেখি। কবজির অস্থি 8টা, যেখানে ঘড়ি পড়ো, কবজিতে কয়টা থাকে? 4টা 4টা করে 8টা থাকে। মেটাকার্পালে 5টা থাকে। আমি তোমাদের প্রমাণ দেখাচ্ছি মেটাকার্পালে কিভাবে 5টা থাকে ছবি দিয়ে। এই যে দেখো, দেখা যাচ্ছে, দেখো, দেখতেছো? দেখো, 1 2 3 4 5। তাহলে করতলে কয়টা থাকে? 5টা থাকে। এটা কিন্তু ভাই পরীক্ষায় বারবার আসে, যে করতলে প্রতি হাতে কয়টা থাকে? 5টা থাকে। ঠিক আছে, তাহলে এই লাইনগুলো তোমাদের বারবার বলা হয়েছে। করতলের অস্থি কি বলো? করতলের অস্থি হচ্ছে মেটা কার্পাল। আর কবজির অস্থি কি? কার্পাল। করতলের অস্থি কি? মেটা কার্পাল। আর আঙ্গুলের অস্থি কি? ফ্যালাঞ্জেস। এই যে ফ্যালাঞ্জেস। ফ্যালাঞ্জেস কি? বৃদ্ধাঙ্গুলে 2টা, আর বাকিগুলোতে 3টা করে। বাকি কয়টা থাকে? 4টা। 13 12, আর বৃদ্ধাঙ্গুলে 2টা, মোট 14টা প্রতি হাতে। ঠিক আছে, কয়টা? 14টা। আর করতলের অস্থি কয়টা? 5টা। কবজির অস্থি 8টা। বারবার পরীক্ষা আসে। কবজির অস্থিগুলোর নাম মনে রাখতে হবে। ঠিক আছে, স্ক্যাফয়েড, লুনেট, ট্রাইকোয়েট্রাল, পিসিফর্ম, ট্রাপিজিয়াম, ট্রাপেজয়েড, ক্যাপিটেট, হ্যামেট। মনে রাখার একটা কবিতা আছে, শি লুকস টু প্রিটি, ট্রাই টু ক্যাচ হার। এই শীতে কি দেখো? স্ক্যাফয়েড। লুকসে কি? লুনেট। টুতে কি? ট্রাপিজিয়াম, ট্রাপেজয়েড। প্রিটিতে কি? পিসি ফর্ম। ঠিক আছে,
ট্রাইতে কি ট্রাইকুয়েট্রাল, ক্যাচে কি ক্যাপিটেট, হারে কি হ্যামেট। মনে থাকবে? তাহলে শি লুকস টু প্রিটি, ট্রাই টু ক্যাচ হার, এগুলো হচ্ছে কার্পালোস্থির নাম। এখান থেকে কিন্তু পরীক্ষায় আসবে, একটু কঠিন কোশ্চেন হলে দিবে যে নিচের কোনটি কার্পালোস্থি নয়, বা নিচের কোনটি কোনটি কার্পালোস্থি। ঠিক আছে, এগুলো কিন্তু আমাদের খুব ক্লিয়ারলি পড়তে হবে। এবার আসো কি কি কোশ্চেন আসবে বাহুরস্থি থেকে, একটু রিক্যাপিচুলেট করি। সেটা হচ্ছে হিউমেরাস, ঊর্ধ্ববাহুরস্থিকে কি বলে? হিউমেরাস। এবারে আমাকে চ্যাটে আনসার করো, হিউমেরাসের মাথা কোন গহ্বরে আটকানো থাকে? গহ্বরের নাম কি? তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ, কবজির অস্থির নাম তো বলেই দিলাম। ভেরি গুড, গ্লেনয়েড গহ্বর। গুড গুড গুড, আর কিছু লাগবে না, এইটাই পরীক্ষায় বারবার আসে। হয়ে গেছে, শেষ, আর কিছু লাগবে না। এবারে একটা নিলাম, এবারে বন্ধ করো বন্ধ করো, সবাই বন্ধ করো। এবারে হচ্ছে আমি একটু দেখি কি কি আসবে। সম্মুখ বাহুর অস্থি কি? রেডিয়াস আলনার। ঠিক আছে, আলনা ভিতরে থাকে। সব থেকে ইম্পর্টেন্ট, কার্পালস্থি 8টা, এবং কার্পালাস্থি কি? কবজির অস্থিকে কার্পালস্থি বলে, করতলের অস্থি মেটাকার্পাল, আঙ্গুলের অস্থি ফ্যালাঞ্জেস। ঠিক আছে, কবজির অস্থিগুলোর নাম আমরা পড়বো কিভাবে, এই যে কবিতা দিয়ে দিলাম। ওকে, এবারে আসো শ্রোণী অস্থি চক্র। আমাদের কি বাহু, এবং বাহু তৈরি হয় থেকে বক্ষপিঞ্জর, শেষ। সরি, বাহু তৈরি হয় থেকে বক্ষ অস্থি চক্র। এই দুটো আমাদের পড়া হয়ে গেল। বাকি কি আছে? পা আর শ্রোণী অস্থি চক্র। খুবই ইজি, তাই না? তো শ্রোণী অস্থি চক্র থেকে বেশি কিছু পড়া লাগবে না। শ্রোণী অস্থি চক্র 3টা বোনস নিয়ে গঠিত, ইলিয়াম, ইস্চিয়াম, পিউবিস। এরা পরিণত বয়সে বয়সে একীভূত হয়ে একটা একটা হয়ে যায়। তার মানে ইলিয়াম, ইস্চিয়াম, পিউবিস মিলিত হয়ে একটা বোনসে পরিণত হয়। এই জন্য বলা হয় শ্রোণী চক্রের বোনস 2টা। যদি পরীক্ষায় আসে শ্রোণী চক্রের বোন বা হিপ বোন বা ইনোমোনেট বোন কয়টা? 2টা পরীক্ষায় আসবে। কেন আমি বুঝলাম, এরা ইলিয়াম, ইস্চিয়াম, পিউবিস দিয়ে গঠিত, ঠিক আছে, বাট পরিণত বয়সে এরা একীভূত হয়ে একটা বংশে পরিণত হয়। দেখছো, এই সাইডেও একটা পুরো বংশে পরিণত হয়, আর এই সাইডেও মাত্র একটা বংশে পরিণত হয়। ওটা বারবার পরীক্ষায় আসে। তাহলে হিপ বোন কয়টা, বা শ্রোণী চক্রের বোনস কয়টা, অথবা যদি বলে যে ইনোমিনেট বোন কয়টা, উত্তর হবে 2টা। ঠিক আছে, এবারে আসো, এখান থেকে কি উৎপন্ন হবে বলো তো? বক্ষ অস্থি চক্র থেকে বাহু উৎপন্ন হয়েছিল, শ্রোণী চক্র থেকে কি উৎপন্ন হবে? চ্যাট বক্সে লিখে জানাও দেখি, মনে আছে নাকি? ভেরি গুড সৌরভ, লিমন, তোমরা তো ক্লাস একদম মানে ফাটায় মনোযোগ দিয়ে করতেছো। আনিতা, আন, ইউসুফ, থ্যাংক ইউ। লেগ উৎপন্ন হবে পা, তাই না? তাহলে বলো তো, হিউমেরাস, বাহুর যে প্রথম অস্থি ছিল হিউমেরাস, এর মস্তক আটকানো ছিল গ্লেনয়েড গহ্বরে। তাহলে পায়ের প্রথম অস্থির নাম হচ্ছে ফিমার, এর মস্তকও একটা গহ্বরে আটকানো থাকতে হবে না? ঠিক আছে, ওই গহ্বরটার নাম হচ্ছে, বন্ধ কর বন্ধ, সবাই চ্যাট বন্ধ করো। ওই গহ্বরটার নাম হচ্ছে অ্যাসিটাবুলাম। এটা পরীক্ষায় আসবে। ঠিক আছে, আমরা দেখছিলাম না বক্ষস্থি চক্রে গ্লেনয়েড গহ্বর থাকে, আর শ্রোণীয়স্থি চক্রে আমরা পাবো অ্যাসিটাবুলাম। এই যে ইলিয়াম, ইস্চিয়াম, পিউবিস, এরা সংযোগ স্থলে যে গহ্বর তৈরি করে, এই গহ্বরটার নাম হচ্ছে অ্যাসিটাবুলাম। ঠিক আছে, এটার নাম কি? অ্যাসিটাবুলাম। আচ্ছা, আমি হলুদ কালার নিচ্ছি, তাহলে মনে হয় তোমাদের দেখতে আর একটু সুবিধা হবে। এটার নাম কি বলো? অ্যাসিটাবুলাম। তাহলে পরীক্ষায় কোশ্চেন আসে যে পায়ের প্রথম অস্থি ফিমার কোন গহ্বরে আটকানো থাকে? অ্যাসিটাবুলাম। অ্যাসিটাবুলাম থেকে কি তৈরি হয়? ফিমার। কয়বার যে 100টা জায়গায় পরীক্ষা দিলে 200টা জায়গায় কমন পাবে এখান থেকে, এবং অব্রভের ফেসটা মনে পড়বে, তখন আমার জন্য দোয়া করবে, তাহলেই হবে। তাহলে পায়ের অস্থি আমরা আসি। হ্যাঁ, এই যে পায়ের অস্থি, শ্রোণীচক্র থেকে পা শুরু হয়। শ্রোণীচক্রের এখানে যে গহ্বরটা আছে, এই গহ্বরটার নাম হচ্ছে অ্যাসিটাবুলাম। ঠিক আছে, একে দেই। আসলে ব্যাকগ্রাউন্ড এরকম না হওয়াই বেটার, কারণ বারবার যদি এভাবে কালার চেঞ্জ করতে হয় তাহলে তো ক্লাসে অনেক টাইম চলে যায়। এটা পরের ক্লাসে বলবো না যে সাদা ব্যাকগ্রাউন্ড রাখতে, এত বারবার ক্লাস নিতে গেলে এত বড় লেকচার তো প্রবলেম হয়ে যায়। যাই হোক, তো পায়ের অস্থি কি কি দেখো, আমরা দেখলাম পায়ের অস্থি পা, ঊর্ধ্ব পা, এটা কি বলো? ঊর্ধ্ব পা। তাহলে ঊর্ধ্ব পায়ে কি থাকবে বলো তো? ফিমার। এটা কি? ফিমার। এরপরে এটা হচ্ছে নিম্ন পা। ঠিক আছে, এটা ঊর্ধ্ব পা, এটা হচ্ছে নিম্ন পা। নিম্ন পায়ে 2টা থাকে, টিবিয়া এবং ফিবোলা। ঠিক আছে, এটাকে আমরা কি বলবো? নিম্ন পা, তাই না? টিবি আর ফিবুলা, এর ভিতরে কোশ্চেন থাকতে পারে কোনটা ভিতরে থাকে। এখন বলো তো কোনটা ভিতরে থাকে? টিভি। হ্যাঁ, টিভি ভিতরে থাকে। তাহলে টিবিয়া ভিতরে থাকবে, এটা মনে রাখবা। টিভি ভিতরে থাকে, ওটা যেমন আমরা পড়ছিলাম আলনা ভিতরে থাকে, তাহলে টিভি ভিতরে থাকে, তাহলে টিবিলা। ঠিক আছে, টিবিয়া হচ্ছে ভিতরে থাকে, নিম্ন পায়ের অস্থি এই 2টা। এখন আসো, ঊর্ধ্ব পা আর নিম্ন পায়ের মধ্যে একটা আলাদা গ্রন্থি থাকে, একটা বল থাকে, এটার নাম প্যাটেলা। তাহলে প্যাটেলা হচ্ছে হাঁটুর অস্থি। এটা কিন্তু পরীক্ষায় আসে।
প্যাটেলা কি? হাঁটুর অস্থি। এটা পরীক্ষায় আসে, বারবার আসে হাঁটুর অস্থি। এবং প্যাটেলা হচ্ছে গিয়া একটা সিসাময়েড অস্থি। কি অস্থি? সিসাময়েড অস্থি। এটা পরীক্ষায় বারবার আসে যে দেহের সিসাময়েড অস্থি কি। আরেকটা সিসাময়েড অস্থি আছে, এটা যদি কখনো এমবিবিএস বা বিডিএস চান্স পাও তখন পড়তে পারবে, সেটা হচ্ছে পিসিফর্ম। ওটা আপাতত দরকার নেই। হাঁটুর অস্থি হচ্ছে সিসাময়েড অস্থি, পরীক্ষায় আসে। সিসাময়েড অস্থি কি অনেকের মাথায় জাগতে পারে, তাই না? ছোটবেলা হচ্ছে এই সিসাময়েড অস্থিটা থাকে না, আস্তে আস্তে বড় কালে ওখান থেকে ক্ষরণ হইতে 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 ওখানে একটা অস্থি গঠিত হয় প্রথমে, ঠিক আছে? এটা আস্তে 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 ক্ষরণ হইতে হইতে তৈরি হয়। এটার আরো অনেক জটিল প্রসেস আছে, এখন দরকার নাই। শুধু সিসাময়েড অস্থি, প্যাটেলা, এতটুকু মনে রাখো। এরপরে আসো, তাহলে আমাদের ঊর্ধ্বপা গেল। এটা কি? ঊর্ধ্বপা, তাই না? টিবিয়া ফিবুলা, এটা কি? নিম্ন পা গেল। এখন বাদ বাকি আছে কি? এতটুকু। এতটুকুর নাম হচ্ছে চরণ। ঠিক আছে? তাহলে পার চরণ, তো দুইটা জিনিস মনে থাকে জন্য। চরণের অস্থি, হাসবা না কেউ, এই চরণের অস্থি আসে। চরণ তিনটা ভাগে বিভক্ত। একটা হচ্ছে গোড়ালি। কি? গোড়ালি, এই যে যে নীল, ঠিক আছে, সরি, কেমন একটা কালার না, ডার্ক, কি এটা কালার, পার্পল নাকি? এটা হচ্ছে গিয়ে তোমার গোড়ালি। তাহলে গোড়ালির অস্থিকে বলা হয় টার্সাল। এরপরে দেখো, মানুষের হাতে করতল আছে আর এদের পায়ে পদতল। পদতলের অস্থিকে বলা হয় মেটাটার্সাল। আর আঙ্গুলের অস্থিকে একইভাবে ফ্যালাঞ্জেস বলে। তাহলে এরা হচ্ছে, এই তিনটা হচ্ছে চরণের অস্থি। তাহলে এগুলো আমরা একটু ডিটেলস পড়ি, তাই না? চরণের অস্থিগুলো আমরা একটু ডিটেলস পড়বো। চরণের অস্থি কি? গোড়ালির অস্থি। গোড়ালির অস্থিকে কি বলছি? বলে টার্সাল। এই যে দেখো, গোড়ালির অস্থিকে কি বলা হয়? টার্সাল। ঠিক আছে? এই যে দেখো, এতটুকু হচ্ছে গোড়ালির অস্থি। গোড়ালির অস্থি কি বলি? টার্সাল বলি। আর এতটুকু হচ্ছে তোমার পদতল। ঠিক আছে? পদতলে কি বলবো? মেটাটার্সাল। কি বলবো? মেটা টার্সাল। আর ওই যে আঙ্গুল, আঙ্গুল তো অতটুকু। আঙ্গুলের অস্থিকে তো ফ্যালাঞ্জেস বলবো, এগুলো লেখা আছে। ঠিক আছে? তো গোড়ালির অস্থি কি কি আছে? গোড়ালির অস্থি, টার্সাল অস্থি হচ্ছে 7টা। কবজির যেমন হাতে ছিল 8টা, এদের 7টা। 7টার নাম পড়তে হবে: ক্যালকেনিয়াস, টেলাস, কিউবয়েড, নেভিকুলার, আর হচ্ছে কোনিফর্ম। ঠিক আছে? এটা মনে রাখার একটা উপায় আছে, সেটা হচ্ছে, সরি তোমাদের তো আবার কালার হয়ে যাচ্ছে না। কুনি 3টি টাকায়, আচ্ছা লিখে দিই। নেভি কিনলো। নেভি কি জানো? এটা সিগারেট। নেভি সিগারেটের এক প্রতিটার দাম 3 টাকা ছিল আমাদের সময়, অনেক ছোট কালে। ঠিক আছে? তো ওই, এটা এভাবে মনে রাখবা, কুনি 3টি টাকায় নেভি কিনলো। তো কুনি 3টিতে কি হবে দেখো তো, 3টা কুনি ফর্ম। ঠিক আছে? টাকায় টেলাস, নেভিতে নেভিকুলার, কিতে কিউবয়েড। ঠিক আছে? আর একটা কা আছে, কাতে ক্যালকেনিয়া। এই কিন্তু পরীক্ষায়, এই পরীক্ষায় কোশ্চেন গুলো লাগবে। ঠিক আছে? কুনি 3টি টাকায় নেভি কিনলো। ঠিক আছে? এবার আসো পদতলের অস্থি। আমি অলরেডি বলে দিয়েছি মেটাটার্সাল। মেটাটার্সাল কয়টা থাকে? 5টা। আর অনুরূপ ভাবে আঙ্গুলের অস্থি বা ফ্যালাঞ্জেস, বৃঙ্গাঙ্গুলে 2টা, অন্য আঙ্গুলে 3টা করে। মোট থাকে আঙ্গুলের অস্থি 14টা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। ঠিক আছে? মনে থাকবে? কুনি 3টি টাকায় নেভি কিনলো। তাহলে তিনটিতে কি? 3টা কুনিফর্ম বারবার পরীক্ষায় আসছে: নেভিকুলার, কিতে কিউবয়েড, টেলাস, আর টাকার কাতে ক্যালকেনিয়াস। বারবার কিন্তু পরীক্ষায় আসে। ওকে, ওকে, মনে থাকে যেন। তোমরা তো ব্রেকের জন্য টেনশন করো না, এখনো কিন্তু 1 ঘন্টা হইতে আর 1 মিনিট বাকি। সো আমার মাথায় আছে, আমি তোমাদের ব্রেক দিব। ব্রেক না দিয়ে যাবো কই তোমাদের, তাই না? আমার কি লাভ আছে ব্রেক না দিয়া? ওকে, তাহলে আমাদের কাঙ্ক্ষিত ব্রেকে আমরা চলে আসি। আমরা চলে যাব এখন আমাদের সেই কাঙ্ক্ষিত ব্রেকে। চলো আমরা ব্রেক নিই। ব্রেক আজকে এখন বাজে হচ্ছে, আমার ঘড়িতে বাজে 3টা 18। ঠিক 3টা বেজে 23 মিনিটে আমরা ব্রেক খুলবো। ঠিক আছে? 5 মিনিট ব্রেক। তাহলে তোমরা এখন সবাই চোখটা একটু 10 সেকেন্ডের জন্য অফ রাখো এবং অন্যদিকে একটু তাকাও, তাহলে ভালো হবে। হুম? চোখটা 10 সেকেন্ডের জন্য একটু অফ রাখো।
দেখি তোমাদের চ্যাটে কি অবস্থা। কি, আচ্ছা এটা কে, একটু দেখি তো। কমপ্লিট করতে যেয়ে খুব সুন্দর লিখলা, তাই না? কি বায়োলজি, থ্যাংক ইউ স্বাধীন। কি বায়োলজিতে অভ্র ভাইয়ের ক্লাস সবসময় পাওয়ার নিনজা টেকনিক, শর্টকাট চিট কোড চাও? ভালো তো। আমরা ছোটবেলায় স্যান অ্যান্ড্রিয়াস খেলতাম, স্যান অ্যান্ড্রিয়াসে আমরা চিট কোড বসাইতাম, চিট কোড কিনা তারপরে ট্রেন, ট্রেনে সারা মানে সিটি ঘোরা যাইতো, চিট কোড দিয়ে ট্রেন পাওয়া যাইতো, তারপরে পানিতে পড়ে গেলে ডুবে যায় না, চিট কোড দিয়ে ভেসে যেতাম। হুম, সবাই চিট করছে। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ফর ইউর বিউটিফুল কমপ্লিমেন্টস, বাট পড়তে হবে। ফাহাদ, জিম করি কিনা, জিম করি কিনা জানি না, বাট ফিট থাকার জন্য ট্রাই করি আর কি। ওইভাবে জিম এখন করা হয় না, বিকজ তোমার করোনা, তো ভয় লাগে জিমে যাইতে, কারণ করোনায় তো সবাই আসে, হ্যাঁ, অল টাইপস এর মানুষজন আসে, তো তো ওদের ইনস্ট্রুমেন্ট গুলোর ভিতর তো করোনা লেগে যেতে পারে। ওকে, থ্যাংক ইউ কানিস ফাতেমা, থ্যাংক ইউ। ওকে, বায়োলজিতে ভার্সিটি প্রিপারেশন আর মেডিকেল প্রিপারেশনের ভিতরে আমি আমি মনে করি কোনো পার্থক্য নেই, কারণ তোমাদের যখন পড়ানো হয়, তোমাদের অনেক কিছু পড়ানো হয় যেটা মেডিকেলের জন্য আসলে কভার হয়ে যায়, ঠিক আছে, যেটা হচ্ছে কভার আপ হয়ে যায়। উত্তরা ব্রাঞ্চে, হ্যাঁ, এখন জিম আছে নাকি আমি জানি না। উত্তরা ব্রাঞ্চে আমি উন্মেষের ক্লাস ম্যাক্সিমাম নিতাম, তো তো উদ্ভাসের ব্রাঞ্চটাই সম্ভবত ছিল। উন্মেষের যে ব্রাঞ্চটা ভিতরের দিকে, দুইটা না উত্তরাতে, দুইটা বিল্ডিং, তো আমি হচ্ছে ম্যাক্সিমাম ভিতরের বিল্ডিংটায় ক্লাস নিতাম আর কি। সো এদিকে কি আছে আমি অত খেয়াল করি নাই। জন, তোমার কার্পালে একটা টিউমার আছে, তুমি একটা কাজ করো, এটা টিউমার না, ওটা ছোট একটা গ্যাংলিয়নের মতো, কিছুই না, একটা ইনজেকশন দিবে, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, যে কোনো একটা সার্জারি ডাক্তার দেখো, অল্প একটু, যদি কিনা সিস্ট হয়, পানি থাকে, পানিটা বের করে নিয়ে আসবে, আর যদি সিস্ট না থাকে তাহলে একটা ইনজেকশন দিয়ে ঠিক করে নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে, ওকে, তোমাদের সবার রিকোয়েস্টের জন্য এটা কি বলে, এটা কি, ক্যামেরাটা অন করলাম। মাহমুদুল, আমি নরসিংদী ব্রাঞ্চে মনে হয় সব থেকে বেশি ক্লাস নিছি, নরসিংদী আর হচ্ছে গিয়ে তোমার ব্রাহ্মণবাড়িয়া, না উত্তরবঙ্গেও অনেক ক্লাস নিছি, রংপুর, তারপর রাজশাহী, তারপরে বিশেষ করে নতুন যে ব্রাঞ্চ গুলো হয়েছে ওদিকে চাপাই, ঠাকুরগাঁ, জয়পুরহাট, এইসব জায়গায়। পাবনাতে অনেক বেশি ক্লাস নিছি। রাজীব ভাই, আপনার ফেসবুক অ্যাকাউন্ট আছে? আচ্ছা, ফেসবুক অ্যাকাউন্ট ছাড়া আজকে কেউ থাকে? মুখে ঘা হয়, বেশি বেশি করে লেবু খাও আর ক্লিন রাখো, দিনে 3 বেলা ব্রাশ করো, হ্যাঁ ঠিক হয়ে যাবে। চিটাগাংও ক্লাস নিছি, বাট চিটাগাংটা আমি কম যাই, চিটাগাং তারপরে তোমার ফেনী, নোয়াখালী, অত্র অঞ্চলে একটু কম যাওয়া হয়েছে, আমি হচ্ছে কুমিল্লা পর্যন্ত অনেক যে আবার চলে আসি। আমি যেটা হাতে পড়ছি এটার নাম, এটার কি নাম জানি না, এরকম গ্লোভস, হ্যান্ড গ্লোভস, ইটস নট ফর স্টাইল, এটা হচ্ছে তোমাদের ক্লাস নেওয়ার জন্য পড়তে হয়, এই যে দেখছো, এই পেনটা ইউজ করার জন্য আমরা পড়ি। ময়মনসিংহ অনেক আসছি, আমি সব ব্রাঞ্চেই নিছি, আমি বললাম যে ওগুলোতে হচ্ছে আমি বেশি গেছি আর কি, খুব যাওয়া হয়েছে, মোটামুটি কোনো ব্রাঞ্চ বাদ নেই, শুধু মনে হয় তোমার ওইদিকে শেরপুর, জামালপুর আর সাতক্ষীরা বাদ আছে যাওয়া, আর মোটামুটি সব নিছি। হ্যাঁ, বরিশাল ক্লাস নিছি। ওকে, ফরিদপুর, হ্যাঁ ফরিদপুর অনেক বেশি ক্লাস নিছি, ফরিদপুর অনেক বেশি ক্লাস নিছি। আচ্ছা ঠিক আছে, ওকে, তোমরা এবারে চ্যাট অফ করো, আমাদের মনে হয় 23 বেজে গেছে, আমরা এবারে আমাদের সেই ব্রেকটা শেষ, শুরু করবো। সবাই পানি টানি খাইছো, মূত্র বিসর্জন করছো? করলে সবাই চলে আসো। তাহলে অনেক কঠিন জিনিস কিন্তু আজকে তোমাদের পড়ানো হয়েছে, আমি চেষ্টা করছি হাইয়েস্ট ট্রাই করার তোমাদেরকে ঢুকাই দেওয়ার জন্য, কেমন? এবারে হচ্ছে আমরা একটু অস্থি তরুণ অস্থি পড়বো, একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্টে হচ্ছে, এই যে একজনে লিখছিল যে ভাইয়া, এই সমস্ত অস্থির মধ্যে কি কোনো রক্তনালী থাকে, কে যেন একটা লিখছিল, ঠিক আছে? মিম, তুমি একজন ডেন্টিস্টের কাছে খুব তাড়াতাড়ি যাও, ডেন্টিস্ট দেখাইতে হবে তোমার, হচ্ছে টিএম জয়েন্ট, টেম্পোমান্ডিবুলার জয়েন্টের সমস্যা আছে, ওটাই যাও, একটা অ্যান্টিবায়োটিক দিবে, আর হচ্ছে গিয়া
একটা প্রসেস আছে, নাড়াচাড়া দিবে মুখের ভিতরে, তারপর ঠিক হয়ে যাবে। একটু তাড়াতাড়ি নিকটস্থ কোনো ডেন্টিস্ট থাকলে ডেন্টিস্টের সাথে যোগাযোগ করো। ওকে, এবারে আসো আমরা অস্থি এবং তরুণাস্থির গঠন সম্পর্কে পড়বো। একটা ছেলে আমাকে কোশ্চেন করছিল যে ভাইয়া এই যে যে অস্থিগুলো আপনি পড়াইলেন, এই অস্থিগুলোর ভিতর কি রক্তনালী আছে নাকি? আচ্ছা, অস্থি তো ডেফিনেটলি রক্তনালী থাকবে, মানুষ বাঁচতে হলেই তার ভিতরে রক্তনালী থাকতে হবে, নয়তো ওটা বাঁচবে না। তো অস্থিনালীর ভিতরে কিছু রক্তনালী আছে যেগুলো হচ্ছে এই অস্থিকে বাঁচায় রাখে। অস্থি মূলত 3 ধরনের কোষ দিয়ে গঠিত, এটা আমরা একটু ফার্স্টে আসি, তাহলে পুরোটা আমাদের বুঝতে একটু ক্রিস্টাল ক্লিয়ার হবে। ওকে, আমরা একটু দেখি। অস্থি হচ্ছে মূলত তোমার 3 ধরনের কোষ দিয়ে গঠিত, এটা এখানে লেখা নেই, আলাদা পেজ, আমি তোমাদের বলি তাহলে তোমাদের বুঝতে আশা করি একটু ক্লিয়ার হবে। হ্যাঁ, অস্থি মূলত এই দেখো, এই যেগুলো হচ্ছে একদম সার্ভাইভাল কোশ্চেন, এগুলো জানতেই হবে, মানে যেগুলো পারতেই হবে সার্ভাইভ করার জন্য, ওগুলো আমি লিখে দেই। ঠিক আছে, অস্থি কোষ 3 প্রকার। কত? 3 প্রকার। আর অস্থি থাকলে আমি কি বলছি সবসময়, অস্টিও কথাটা থাকবে, অস্টিওসাইট, অস্টিওক্লাস্ট, আর হচ্ছে অস্টিওব্লাস্ট। এই 3 প্রকার অস্থিকোষ নিয়ে অস্থি গঠিত। তাহলে ওদের কি, যেহেতু এগুলো কোষ, এগুলো রক্ত লাগবে না, নইলে তোরা বাঁচবে না, অক্সিজেন এবং পুষ্টি পাবে না। সেই জন্য এই কোষগুলোকে রক্তনালী, রক্ত পৌঁছে দেওয়ার জন্য অস্থির ভিতর অবশ্যই রক্ত সরবরাহ থাকবে। এবং অস্থির ভিতরে যে রক্তনালীগুলো থাকে ওইগুলোর নামই হচ্ছে হ্যাভারসিয়ান তন্ত্র বা অস্টিয়ন। ঠিক আছে, এবং আরেকটা জিনিস মনে রাখো, অস্থির কোষগুলোকে সবসময় অস্টিও কথাটা থাকবে। এবং এই যে 3 ধরনের অস্থি কোষ, এই অস্থি কোষগুলো একটা গহ্বরে থাকে, ওই গহ্বরটার নাম হচ্ছে ল্যাকুনা গহ্বর। পরীক্ষায় বারবার কোশ্চেন আসে, কোন গহ্বরে অস্থি কোষ থাকবে? উত্তর কি হবে? ল্যাকুনা গহ্বর। কোন গহ্বরে অস্থি কোষ থাকে? ল্যাকুনা গহ্বর। এবারে আসো, আমি তোমাদেরকে হচ্ছে এই যে অস্থি কোষগুলো কিভাবে তোমার হচ্ছে পায়, মানে কি বলে, পুষ্টি পায়, এইটা তোমাদের জানাবো। কি করব? এই যে যে অস্থি কোষগুলো কিভাবে পুষ্টি পায় বা অস্থির ভিতরে রক্তনালী কিভাবে বিন্যস্ত থাকে, ওটা আমি তোমাদের পড়াবো। এটা পড়ানোর জন্য আমি একটা স্লাইড নিয়ে এটা নিলাম। মনে করো এটা একটা বড় অস্থি, ঠিক আছে, বোঝার চেষ্টা করো। ঠিক আছে, এটা একটা বড় অস্থি। অস্থির ভিতরে একটা কেন্দ্রীয় নালী থাকে, এটা কি? একটা কেন্দ্রীয় নালী, যেটা হচ্ছে রক্ত দেয়। অস্থিকে কি দেয়? রক্ত দেয়। এই নালীকে কেন্দ্র করে কতগুলো বৃত্তাকার অঞ্চল থাকে। কি থাকে? বৃত্তাকার অঞ্চল থাকে। এই বৃত্তাকার অঞ্চলগুলোর নাম হচ্ছে গিয়ে তোমার কে? ল্যামেলা। বৃত্তাকার অঞ্চলগুলোর নাম কি? ল্যামেলা। বোঝার চেষ্টা করো, ল্যামেলা। আর কেন্দ্রীয় যে নালীটা, এই নালিকাটার নাম হচ্ছে হ্যাভারসিয়ান নালী। তাহলে কেন্দ্রীয় নালীর নাম কি? হ্যাভারসিয়ান নালী, যেটা কি করে? রক্ত বহন করে। ঠিক আছে, এবং পাশে কি থাকে? বৃত্তাকার অঞ্চল। এই বৃত্তাকার অঞ্চলগুলোর নাম হচ্ছে ল্যামেলা। বোঝার চেষ্টা করো, এই ল্যামেলা গুলোর ভিতরেই থাকে ল্যাকুনা। কি থাকে? ল্যাকুনা। আমি একটু আগে বলছিলাম ল্যাকুনার কাজ কি, একটু বড় বড় করে একই ল্যাকুনা গুলো। ল্যাকুনার কাজ হচ্ছে অস্থিকোষ ধারণ করা, তাই না? তাহলে দেখো তো, হ্যাভারসিয়ান নালী বা কেন্দ্রীয় রক্তনালী কোথায় আছে? কেন্দ্রে আছে। আর অস্থিকোষ কোথায় আছে? ল্যামেলায় আছে। তাহলে ল্যামেলা পর্যন্ত এই হ্যাভারসিয়ান নালী থেকে রক্ত যাইতে হবে না? যাইতে হবে। সেই জন্য হ্যাভারসিয়ান নালী থেকে ছোট ছোট রক্তনালিকা বা উপনালিকা ল্যাকুনা পর্যন্ত পৌঁছায়। তাহলে প্রত্যেকটা ল্যাকুনা গহ্বর ছোট ছোট উপনালিকা দিয়ে একটা আরেকটার সাথে যুক্ত এবং কেন্দ্রীয় নালিকার সাথে যুক্ত। কেন্দ্রীয় নালিকা কি? রক্ত বহন করে না? এই লাল আঁকলাম, ঠিক আছে। এই ছোট ছোট কেন্দ্রীয় নালিকাগুলোর নাম হচ্ছে ক্যানালিকুলি। ছোট ছোট কেন্দ্রীয় নালিকাগুলোর নাম কি বলো? ক্যানালিকুলি। ঠিক আছে, মনে থাকবে? তাহলে এখান থেকে তোমার কি কি কোশ্চেন আসবে আমি আবার বলি। অস্থিকে রক্ত দেওয়ার জন্য যে কেন্দ্রীয় নালিকাটা থাকে, ওই কেন্দ্রীয় নালিকার নাম কি? কেন্দ্রীয় নালিকাটার নাম কি বলো? হ্যাভারসিয়ান নালী, তাই না? এবং চারপাশে বৃত্তাকার যে অঞ্চল তৈরি হয় ওগুলোর নাম কি? বৃত্তাকার, 5 থেকে 15টা বৃত্তাকার ওরকম অঞ্চল থাকে, ওগুলোর নাম হচ্ছে ল্যামেলা। ওগুলোর নাম কি? ল্যামেলা। সেই ল্যামেলার ভিতর কি থাকে? ল্যাকুনা থাকে। ল্যাকুনার ভিতরে কি থাকে? এগুলো কি বলো? এই গোল গোল এগুলো কি? ল্যাকুনা। ল্যাকুনার ভিতর কি? অস্থিকোষ থাকে। এবং অস্থিকোষ গুলো বাঁচার জন্য, যাতে কিনা হ্যাভারসিয়ান নালী থেকে রক্ত নিতে পারে, তাই প্রত্যেকটা ল্যাকুনা এবং হ্যাভারসিয়ান নালী ছোট 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 আড়াআড়ি উপনালিকা দিয়ে তৈরি যুক্ত থাকে। এগুলোর নাম হচ্ছে ক্যানালিকুলি। এবারে আসো, এতটুকু যদি বুঝো, এই ছবিটা এখন বুঝবে একদম বাচ্চাদের মতো। এই যে দেখো,
একদম কেন্দ্রীয় নালী কি, দেখো পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসে, কেন্দ্রীয় নালিকা কি, হ্যাভার্সিয়ান নালী। এদেরকে ঘিরে যে বৃত্তাকার অঞ্চল থাকে, এই একটা অঞ্চল, এই একটা অঞ্চল, 5 থেকে 15টা বৃত্তাকার অঞ্চল থাকে, এগুলোর নাম কি বলো, এগুলোর নাম কি, ল্যামেলা। এগুলোর নাম কি, ল্যামেলা। ঠিক আছে, এই বৃত্তাকার অঞ্চলগুলোর নাম হচ্ছে ল্যামেলা। আমি লিখে দেই, এখানে লেখা নাই, এগুলোর নাম হচ্ছে ল্যামেলা। ল্যামেলার ভিতরে কি থাকে দেখো তো, এরকম গহ্বর থাকে, এই গহ্বরগুলোর নাম কি, ল্যাকুনা। এই যে দেখছো একটা গহ্বর, এটা কি, ল্যাকুনা। ল্যাকুনার ভিতর কি থাকে, অস্থিকোষ থাকে। এবারে দেখো তো এই বড় গহ্বরগুলো প্রত্যেককে এক একটা কি দিয়ে যুক্ত, ছোট ছোট উপনালিকা দিয়ে যুক্ত, দেখছো? এই ছোট ছোট উপনালিকাগুলোর নাম কি, ক্যানালি কুলি। মনে থাকবে, পরীক্ষা কিন্তু বারবার আসছে। এই দেখো ছোট ছোট উপনালিকা গুলো কি, ক্যানালিকুলি। এখন দেখো স্লাইডটা একদম বাচ্চাদের মতো হয়ে যাবে। নিরেট অস্থির গঠন, অস্থির একক কি, গাঠনিক ও কার্যকরী একক কি, রক্ত সংবহন তন্ত্র করে হ্যাভার্সিয়ান তন্ত্র। ঠিক আছে, এই হ্যাভার্সিয়ান তন্ত্রের ভিতর কি বললাম, বৃত্তাকার 5 থেকে 15টা স্তরে বিন্যস্ত, এদের নাম কি, 5 থেকে 15টা ল্যামেলা। হ্যাভার্সিয়ান নালী কি, কেন্দ্রীয় নালীকে হ্যাভার্সিয়ান নালী বলে। ল্যাকুনা কি, কতগুলো ক্ষুদ্র গহ্বর, এর ভিতর কি অস্থিকোষ থাকে। ক্যানালিকুলি কি, প্রত্যেকটা ল্যাকুনার চারদিকে কতগুলো সূক্ষ্ম উপনালিকা বের হয়, এগুলো কি, ক্যানালিকুলি। ক্লিয়ার? ক্লিয়ার, আই থিঙ্ক ক্রিস্টাল ক্লিয়ার। একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে ভক্সম্যান নালী। এটা একটু পড়াই তোমাদের। মনে করো এখানে একটা অস্থিতন্ত্র আছে, তাই না, হ্যাভার্সিয়ান তন্ত্র আছে। এখন এদিকে আর একটা হ্যাভার্সিয়ান তন্ত্র উৎপন্ন হলে, এদিকে আরেকটা আছে মনে করো, এ দিয়ে আবার এরকম বৃত্তাকার অঞ্চল গঠন হয়েছে। এখন দেখো এদিকে একটা তোমার হ্যাভার্সিয়ান নালী, এদিকে একটা হ্যাভার্সিয়ান নালী, দুইটা হ্যাভার্সিয়ান নালী হয়ে গেল না, দেখলা? এখন দুইটা হ্যাভার্সিয়ান নালী যদি একটা আর একটার সাথে যুক্ত থাকে যে নালী দিয়ে, এটার নাম হচ্ছে ভক্সম্যান নালী। এটার নাম কি, ভক্সম্যান নালী। না, এটা একটু লাল কালি দিয়ে আমাদের আঁকতে হবে, কারণ তোমাদের যে কেন্দ্রীয় নালী রক্ত সংগ্রহণ করে লাল, এটা বুঝাইতে হবে। ফর দ্যাট রিজন এটা লাল দিয়ে পড়তে হবে, সব সময় হলুদ দেওয়া যাবে না, তাহলে বুঝবা না। ঠিক আছে, তাহলে এটা কি তোমার ভক্সম্যান নালী। তাহলে একটু দেখো তো, আশা করি আজকে তোমাদের সব ধরনের ক্লিয়ার হয়েছে। হ্যাভার্সিয়ান নালীগুলো যে আড়াআড়ি নালী দিয়ে মিলিত হয়, তাদের ভক্সম্যান নালী থাকে। এই ছবিটা দেখবা, পিডিএফটা রাখবা, এই ছবিটা দেখবা, একদম সব ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, মনে থাকবে, হয়ে গেল। এবারে আসো আমরা অস্থি আর তরুণাস্থির ভিতরে একটা পার্থক্য পড়বো। আমি অস্থি কথাটার ভিতরে সবসময় কি জানতে বলছিলাম মনে আছে, অস্টিও কথাটা মনে রাখতে বলছিলাম। তাহলে একটু দেখো তো, অস্থির কোষের নাম কি, অস্থির কোষের নাম কি, দেখো 3 প্রকার অস্থিকোষ আছে, অস্টিওক্লাস্ট, অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট। হ্যাঁ, পরীক্ষায় আসে। আর তরুণাস্থিতে মনে আছে একদম ফার্স্টেই আমি বলছিলাম কন্ড্র কথাটা থাকবে, কি থাকবে, কন্ড্র কথাটা থাকবে। তাহলে এদের কোষের নাম কি, কন্ড্রোসাইট। অস্থির আবরণ কি, দেখো পেরি অস্টিয়াম, তরুণাস্থির কি, পেরিকন্ড্রিয়াম। এবারে আসো হ্যাভার্সিয়ান তন্ত্রের আরেকটা নাম হচ্ছে অস্টিয়ন। হ্যাভার্সিয়ান তন্ত্রের নাম কি, আরেকটা নাম অস্টিয়ন। ঠিক আছে, এই হ্যাভার্সিয়ান তন্ত্রের আরেকটা নাম কি বললাম, অস্টিওন। তো অস্টিয়ন কোনটায় থাকবে, অস্টি কি কথাটা কার সাথে সব সময় থাকে, অস্থির সাথে। তাহলে হ্যাভার্সিয়ান তন্ত্র বা অস্টিয়ন অস্থিতে উপস্থিত, তরুণাস্থিতে থাকে না। আর বাকিগুলো বাচ্চাদের পড়া, তোমরা জানো। তরুণাস্থি, স্থিতিস্থাপক, অস্থি কি, কঠিন, এগুলো কেন পড়াবো আমি, খায়া কাজ আছে? আর অস্থির ভিতরে সাধারণত জৈব পদার্থ, সেই জন্যই তো এরা কঠিন। সরি, মানে অজৈব পদার্থ বেশি থাকে, এই জন্য এরা কঠিন। আর তরুণাস্থিতে শুধুমাত্র প্রোটিন, প্রোটিন মানে কি, শুধু জৈব পদার্থ। আর অস্থিতে ম্যাক্সিমাম হচ্ছে অজৈব পদার্থ, যেমন ফসফেট, ক্যালসিয়াম কার্বনেট। তাহলে এই কথাগুলো কিন্তু এখান থেকে কিন্তু পরীক্ষা কোশ্চেন আসবে, মাস্ট, ভার্সিটিতে কোশ্চেন আসবে, একদম মাস্ট। ওকে, ওকে, এবারে আসো আমি চ্যাট বক্সে উত্তর নিব। আমাকে বলো, অস্থিকোষ কোন গহ্বরে থাকে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ফয়সাল, আদনান, হাসান, গুড গুড গুড, এবার শেষ। এবারে বলো, অস্থিকোষগুলো যে ছোট ছোট নালিকার দ্বারা একটা একটার সাথে যুক্ত হয়, ওগুলোর নাম কি? অপশন দিব, ল্যামেলা, ক্যানালিকুলি, ভক্সম্যান নালী। অস্থিকোষগুলো যে নালিকাগুলোর, ছোট ছোট নালিকাগুলোর মাধ্যমে একটা একটার সাথে যুক্ত, ভেরি গুড জাহিদ, তারপরে হচ্ছে আতিক, সাজিদ, ক্যানালিকুলি, পারতেছো তোমরা। ঠিক আছে, তাহলে এই ক্লাস আজকেই পিডিএফ দেখে এখনো ক্লিয়ার হয়ে গেল, ক্লাসের পরে পড়ে নেবে, এখান থেকে যে কোনো ভার্সিটিতে কমন পাবা। ইভেন এই হ্যাভার্সিয়ান তন্ত্রটা কিন্তু তোমাদের রিটেনেও আসতে পারে। এবার আসো সরি,
তরুণাস্থির প্রকারভেদটা পড়বো, তাই না? তরুণাস্থি কি পেরিকার্ডিয়াম নিয়ে গঠিত, এটা স্থিতিস্থাপক। তরুণাস্থির প্রকারভেদটা পড়ার আগে আমাদের একটু মাথার ভিতরে খুব সুন্দর মতো বুদ্ধি রাখতে হবে। তরুণাস্থি দেখো 4 প্রকার, 4 প্রকার আমরা আগে মুখস্থ করি। স্বচ্ছ, দেখো তো শয় বফলা আছে। তরুণাস্থির নাম 2 নম্বরে কি স্থিতিস্থাপক, স্থিতিস্থাপকের ইংরেজি কি বলতো? ইলাস্টিক। কি বলবো? ইলাস্টিক। শ্বেততন্তুময়, চুনময়। এই স্বচ্ছ শয় ব আছে, তাই না? এবং শ্বসনের ফার্স্টেও কি আছে দেখো তো? শয় ব আছে। তাহলে স্বচ্ছ তরুণাস্থি গুলো কি সব সময় শ্বসনতন্ত্রের যা আছে সব স্বচ্ছ তরুণাস্থি। দেখো তো, নাক শ্বসনতন্ত্রের অংশ না, শ্বাসনালী শ্বসনতন্ত্রের অংশ না, স্বরযন্ত্র শ্বসনতন্ত্রের অংশ না, এই কয়টা আগে মনে রাখো না। তাহলে স্বচ্ছ কি শৈব আছে, তাহলে শ্বসনতন্ত্রের সবকিছু কি স্বচ্ছ তরুণাস্থি। ঠিক আছে। এবার স্থিতিস্থাপক, স্থিতিস্থাপকের ইংরেজি কি বলতো? ইলাস্টিক। ইলাস্টিকে কি আছে? ই। এখন ই দিয়ে 3টা লেটার মনে রাখো, ট্রিপলি। ঠিক আছে। ট্রিপলিতের একটাতে হয় বহিকর্ণ। বহিকর্ণ মানে হচ্ছে এক্সটার্নাল ইয়ার। ঠিক আছে, বহিকর্ণ বা পিয়া, তাই না? এক্সটার্নাল ইয়ার। তার ই আছে। ইউস্টেশিয়ান নালী, দেখো ইউস্টেশিয়ান নালী। ঠিক আছে। তারপরে এপিগ্লটিস, এপিগ্লটিসেও কি আছে? ই আছে। তাহলে ই দিয়ে এই 3টা শুরু হয়। এই 3টা কি বলো? এই 3টা হচ্ছে গিয়ে তোমার কি? এই 3টা বলো। এই 3টা হচ্ছে গিয়ে তোমার কি? ইলাস্টিক তরুণাস্থির উদাহরণ। তাহলে ইতে কি? এক্সটার্নাল ইয়ার বা বহিকর্ণ বা পিন, বারবার পরীক্ষায় কোশ্চেন আসে। ঠিক আছে। ইউস্টেশিয়ান নালী ই দিয়ে, আর একটা এপিগ্লটিস। তাহলে এরা কি? স্থিতিস্থাপক। ট্রিপল ই দিয়ে মনে রাখবা। চুনময় বা তন্তুময়, ওই যে ঊর্ধ্ববাহু আর ঊর্ধ্ব পায়ের অস্থির মাথায় চুন লাগানো থাকে, এটা মনে রাখবে। আর শ্বেত তন্তুময়, এটা হচ্ছে 2টা কশেরুকার মধ্যবর্তী অঞ্চল। আমরা জানি অনেকগুলো কশেরুকা, 133টা কশেরুকা একটার উপর একটা মিলে মেরুদণ্ড গঠিত হয় না? ওই আন্ত কশেরুকা চাকতি বা 2টা কশেরুকার মধ্যবর্তী অঞ্চলে হচ্ছে শ্বেত তন্তুময় অস্থি থাকে, এটা ভার্সিটিতে আসে। চুন তন্তুময় এটা আসে এই স্বচ্ছ বা হায়ালিন, বারবার আসে, সব সময় আসে। এই 2টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাস্ট লিখে দেই। মাস্ট, মাস্ট এই 2টা পড়তেই হবে। স্থিতিস্থাপকের উদাহরণ আর স্বচ্ছ বা হায়ালিনের উদাহরণ। ঢাকা ভার্সিটি তো আসবেই, কয়বার যে আসবে তার কোনো ঠিক ঠিকানা নাই। তাহলে শ্বসনতন্ত্র যদি আসে, চোখ বুঝে কি দাগাই দিবা? স্বচ্ছ বা হায়ালিন। শয় ব আছে, এটা দিয়ে মনে রাখবা। নাক, শ্বাসনালী, ষড়যন্ত্র। আর ট্রিপলিতে কি? এক্সটার্নাল ইয়ার, ইউস্টেশিয়ান টিউব, এপিগ্লটিস, প্রত্যেকটার ফার্স্টে কি আছে? ই আছে। তাহলে ট্রিপলি যেগুলো থাকবে সেটা হচ্ছে স্থিতিস্থাপক। আর 2টা কশেরুকার মধ্যে শ্বেততন্তুময়, হিউমেরাস ফিমাসের মস্তকে চুনময়। ঠিক আছে। এখান থেকে কিন্তু একটু ব্যতিক্রম ভাবে কোশ্চেন আসতে পারে। মনে করে দিতে পারে নিচের কোনটা মিল খায় না বা একটু ব্যতিক্রম, দিয়ে দিতে পারে নাক, শ্বাসনালী, ষড়যন্ত্র, হিউমেরাস। তখন কি বুঝবা? এই 3টার ভিতরে প্রথম 3টা কি স্বচ্ছ দিয়ে গঠিত, হিউমেরাস কি চুনময় দিয়ে গঠিত। তাহলে যদি বুঝো, তাহলে আমি যেবার মেডিকেলে চান্স পাইছি ওইবার একটা কোশ্চেন আসছিল, এটার একটু উত্তর করো তো। যদি পারো, এটা ভার্সিটিতে এত কঠিন ভার্সিটিতে আসবে না, বাট যদি পারো, যারা যারা পারবা, তাদের তাদের বুঝবো। মানে মেডিকেলে এমনেও হবে অমনেও হবে। দেখি তো পারো নাকি। আমি কিন্তু টেকনিক শিখাই দিছি। এবং সব থেকে মজার কথা, আমি যেবার মেডিকেলে চান্স পাইছি, আমি কিন্তু এটা না পাইরা চান্স পাইছি। সো আজকে যারা যারা পাবা সবাই বুঝতে হবে আমার চেয়ে প্রিপারেশন ভালো। সো আমি দেখতে চাই। থ্যাংক ইউ জান্নাত, থ্যাংক ইউ। ইজি লাগতেছে না? কঠিন জিনিস ইজি লাগতেছে। গুড। তোমাদের এই সমস্ত যদি তোমাদের ইজি লাগে, এটাই আমার পড়ানোর সার্থকতা, নাথিং এলস। ওকে, আমি বন্ধ করে দেই। থ্যাঙ্কস আ লট। সেই কয়জন তোমরা সঠিক উত্তর দিছো? দেখো একটু কম দিছো কারণ এটা একটু কঠিন, তাই না? তারপরেও তোমরা কিন্তু 70%-এর কাছাকাছি সঠিক উত্তর দিছো আমি দেখতেছি। তো তোমরা মোটামুটি 350 জনের মতো সঠিক উত্তর দিছো। তো তোমরা বুঝতে পারছো পিনা কি ছিল বলো তো? পিনা মানে বহিকর্ণ। এরা হচ্ছে বহিকর্ণ কি এক্সটার্নাল, ইলাস্টিক। আর বাদ বাকি কি? নাক, শ্বাসনালী, ষড়যন্ত্র, এরা কি দিয়ে তৈরি? স্বচ্ছ বা হায়ালিন, শ্বসনতন্ত্র। তাই এই 67% বা এই 70%, দেখি কত পার্সেন্ট, 67 না 70, একটু দেখে নেই দাও। না, 71%। তো এই 71% তোমরা হচ্ছে সঠিক উত্তর দিছো। ঠিক আছে, মনে থাকে যেন। ওকে, এবারে আসো আমরা একটু ওয়েট করি। আর এই অবস্থা, তোমরা একটু 10 সেকেন্ড আমাকে একটু টাইম দাও, হ্যাঁ? এবারে দেখো সব সোজা হয়ে গেছে। কবজির অস্থিগুলোর নাম, শি লুকস টু প্রিটি, ট্রাই টু ক্যাচ হার, তাই না? স্ক্যাফয়েড, লুনেট,
নিরেট অস্থির গঠন, এই গঠন কি হ্যাবারসিয়ান তন্ত্রের গঠন, এইটাই এখানে বলছে। ঠিক আছে, এবারে আসো, একটা জিনিস একটু, একটা স্লাইড বাদ পড়ে গেছে, সরি। নিরেট অস্থি আর স্পঞ্জি অস্থির পার্থক্য। শোনো, স্পঞ্জি কথাটা থাকলেই বুঝবা যে ওখানে ট্রাবেকুলি আছে, আর কিচ্ছু এখান থেকে পড়তে যাবে না। স্পঞ্জি কথাটা থাকলেই বুঝবা যে একটা অংশ স্পঞ্জের মতো অংশ, এবং ওই জায়গাটার নাম হচ্ছে ট্রাবেকুলি। কি? ট্রাবেকুলি, এটা একটু মনে রাখবা, ঠিক আছে? তাহলে আশা করি আর কখনো ভুল হবে না। ঠিক আছে, তাহলে দেখো তো, স্পঞ্জি অস্থিতে সবসময় ট্রাবেকুলার অস্থি, ট্রাবেকুলা থাকে কুঠুরি যুক্ত স্পঞ্জের মতো। ঠিক আছে, আবার ট্রাবেকুলা সমূহের মধ্যে, তাই না? উদাহরণটা সব থেকে ইম্পর্টেন্ট। ওই যে মাথার যে চাপা অস্থি, মস্তিষ্কের চাপা অস্থি, করটিকার অস্থি পড়াইছিলাম না, মাথার খুলি আটটা, ফ্রন্টাল, প্যারাইটাল, ওগুলো হচ্ছে কি তোমার স্পঞ্জি অস্থি। আর ফিমার হিউমেরাস, এগুলো কিন্তু অনেক বড় অস্থি, আমার কাছে এখনো আছে, বাট ওই ইসে উঠতে হবে। কারে, কার মানে বুঝো, মানে হচ্ছে আহ কি বলে ওই যে জিনিসপত্র রাখে, ওটা কি রুম যেন বলে, এই বলো তো, আমার সুন্দর ওয়ার্ডটা ভুলে গেছি। হ্যাঁ, আরে আলমারি না, স্টোর রুম, এই তো গুড পলি, স্টোর রুমে উঠানো, হ্যাঁ। তো রুমের ভিতরে আছে। তো এই ফিমার হিউমেরাস যদি আমরা দেখতাম, দেখতাম যে এটা অনেক নিরেট, এর ভিতরে কোনো ফাঁপা নাই। কিন্তু মাথার যে অস্থিগুলো আছে ওগুলো কিন্তু ফাঁপা। হুম, ওগুলো ভিতরে আছে। তো ট্রাবিকুলো স্পঞ্জি, এই কথাগুলো এই ছোট ছোট ভাবে মনে রাখবা, মনে থেকে জানো। তাহলে আমাদের, এখন আমরা পড়বো পেশি টিস্যু। পেশি টিস্যু থেকে সব থেকে সবসময় মনে রাখবা, আচ্ছা আমাকে একটু 5টা সেকেন্ড সময় দাও, আমি একটু চা খায়া নেই এবং তোমার সাথে একটু গল্প করি, তাই না? অনেকখানি গেছে। একটু ইসে আমরা যদি কোশ্চেন নেই কেমন হয়? হুম, ওকে। তোমাদের কোশ্চেন আমি একটু চ্যাটে নিতে চাচ্ছি। সেটা হচ্ছে, বারবার, অস্থিকোষ কয় প্রকার? 1 প্রকার, 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, তাড়াতাড়ি এইগুলোই আসে। ভেরি গুড, ভেরি গুড, উত্তর হয়ে গেছে, হ্যাঁ। 3 প্রকার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, তোমরা সঠিক উত্তর দিচ্ছ। পুষ্প, ফাহিম, মেহরাব, মাহমুদুল, ওনাইমা, না সরি অনিমা, সরি, তনিমা, সানি, এমডি সোহাগ মিয়া, এমডি সোহাগ ভাইয়া, হ্যাঁ। আচ্ছা, এটা কি ছিল? এটা তো খুব ভালো জিনিস ছিল, হ্যাঁ। আলহামদুলিল্লাহ ভাইয়া, কি ইনশাল্লাহ ভাইয়া, আমি ভার্সিটিতে চান্স নিয়া ই হচ্ছে, কোথায় ক্লাস নিবা? আহ, আচ্ছা ঠিক আছে, ইফতেখার, এই যে বলতেছি। হ্যাঁ হ্যাঁ, ডক্টর, ওয়েট খুব বেশি বাড়লে ডাক্তার দেখাইতে হবে, নইলে নিতে হবে না। চান্স পেয়ে উদ্ভাসে ক্লাস নিবে মাহমুদুল, ওকে? তো তোমরা কি ভার্সিটিতে চান্স পেতে চাও উদ্ভাসে ক্লাস নেওয়ার জন্য? এটা কিছু হইলো? মানুষের চিন্তা ভাবনা আশা থাকবে আর উপরে, হ্যাঁ। উদ্ভাসে তো ক্লাস নেওয়া যদি আশা হয়, তাহলে কিন্তু ভার্সিটিতে চান্স হওয়াটা একটু টাফ হয়ে যাবে। তোমার টার্গেট থাকতে হবে কি, আমি একদিন অনেক বড় বিজ্ঞানী হব, সায়েন্টিস্ট হব, তাহলে না তুমি ভার্সিটি চান্স পাবা। উদ্ভাসের টিচার হওয়ার জন্য ভার্সিটিতে চান্স পাওয়া, এটা কি ছিল? ওকে, তাহলে আমাদের মজা শেষ। আমার হচ্ছে, তোমরা চ্যাটে ম্যাক্সিমামই সঠিক উত্তর দিছো, থ্যাংক ইউ। ওকে, ওকে, আমরা পেশি টিস্যু পড়াবো। পেশি কোথায় লাগানো থাকে বলো তো? অস্থিতে লাগানো থাকে। পেশি পড়বো। পেশি হচ্ছে ভ্রূণীয় মেসোডার্ম থেকে তৈরি হয়। কোত্থেকে তৈরি হয়? ভ্রূণীয় মেসোডার্ম থেকে, এটা আমাদের মনে রাখতে হবে। মেসোডার্ম থেকে আরো 3টা জিনিস উৎপন্ন হয়, এটা মনে রাখতে হবে। এই কঙ্কাল মানে অস্থি, তরুণাস্থি সব, রক্ত, এইগুলো কিন্তু কখনো ভুল করা যাবে না। কঙ্কাল, রক্ত, পেশি, এগুলো সব কোত্থেকে তৈরি হয়? তোমার মেস। কয়বার যে পরীক্ষায় আসে এর কোনো ঠিক ঠিকানা নাই। কিন্তু স্নায়ুতন্ত্র বা নিউরন, স্নায়ুতন্ত্র মানে কি নিউরন, তাই না? এটা পরীক্ষায় আসে, নিউরন। এরা তৈরি হয় হচ্ছে একটোডার্ম থেকে। একসাথে লিখে রাখলাম, গাজী আজমল স্যারের বইয়ের পিছে সুন্দর মতো লিখে রাখবা, ঠিক আছে? তাহলে স্নায়ুতন্ত্র, ভালো মতো লিখে দেই এখানে, Wait. নিউরন বা স্নায়ুতন্ত্র হচ্ছে তোমার একটোডার্ম থেকে।
ঠিক আছে, বারবার পরীক্ষা আসে। আর মেসোডার্ম, ভ্রূণীয় মেসোডার্ম, মেসোডার্ম থেকে উৎপন্ন হয় হচ্ছে কঙ্কালতন্ত্র, রক্ত পেশি। 101 বার পাবা বিভিন্ন জায়গায়। পেশি যে ঝিল্লিতে আবৃত থাকে ওটার নাম হচ্ছে সার্কোলেমা, এটা মনে রাখা লাগবে। পেশির মধ্যে দুইটা প্রোটিন থাকে, একটা অ্যাক্টিন একটা মায়োসিন, বারবার পরীক্ষায় আসে। ঠিক আছে, অ্যাক্টিন থাকে আর কি থাকে, মায়োসিন থাকে, এই দুইটা কিন্তু পরীক্ষায় বারবার আসে। যে পেশি টিস্যুতে কি দুইটা প্রোটিন থাকে, একটা অ্যাক্টিন, মায়োসিন, কোথায় থাকে, পেশি টিস্যুতে আসে, বারবার আসে পরীক্ষায়। আর পেশি আবরণ, এটার নাম সার্কোলেমা। ঠিক আছে। আর শুধু পেশি যে মেসোডার্ম থেকে উৎপন্ন হয় তা না, কঙ্কাল, এতক্ষণ যা পড়াইলাম, অস্থি, তরুণ অস্থি, কঙ্কালে যা আছে, রক্ত, এছাড়া পেশি তো আছে, তিনটেই মেসোডার্ম থেকে উৎপন্ন হয়। কাজী আজমল স্যারের বইয়ের পিছনে লিখে আসবা। এবার আসো, পেশি তিন প্রকার, একটা ঐচ্ছিক, অনৈচ্ছিক, কার্ডিয়াক। এগুলো আর নিয়ে তোমাদের টাইম ওয়েস্ট করবো না, জানো। অনৈচ্ছিক হচ্ছে প্রাণীর ইচ্ছা নির্ভর নয়। কার্ডিয়াক পেশি হচ্ছে কি, এটা হচ্ছে বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি, দেখতে ঐচ্ছিক পেশির মতো কিন্তু কাজ অনৈচ্ছিক পেশির মতো, হৃৎপেশি, তাই না? এই তিন ধরনের পেশি। হৃৎপেশি কখনো ক্লান্ত হয় না, এরা কিন্তু সবসময় চলতেছে চলতেছে চলতেছে, এটা মনে রাখতে হবে। এবারে আসো পেশি টিস্যু, এটা কোনো দরকার নেই, দেখো টেন্ডন, আমি বলছিলাম না পেশি, এখানে মনে করো অস্থি আছে, এখানে কি আছে, অস্থি আছে। পেশি অস্থির যে জায়গাটার সাথে লাগানো থাকে এটার নাম টেন্ডন। ঠিক আছে, এতটুক জানলেই হবে। আর তোমাদের খালি জানতে হবে সার্কুলেমা নামক ঝিল্লিতে আবৃত থাকে। এবারে আসো, এই যে এই পার্থক্যটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই পার্থক্যটা তোমরা বুঝো না, অনেকেই বুঝো অনেকেই বুঝো না। এখন যে যে জায়গা থেকে লাগবে ওইগুলো আমি একটু ক্লিয়ার করি। এই ঐচ্ছিক পেশি আমি কি বলছিলাম, বিশেষ ধরনের হৃৎপেশি, মানে দেখতে ঐচ্ছিক পেশির মতো, বাট হৃৎপেশির কাজ অনৈচ্ছিক পেশির মতো। ঠিক আছে, তাহলে এদের ভিতরে তোমার হচ্ছে, এরাও চিহ্নিত, ঐচ্ছিক পেশি কি, কঙ্কাল রৈখিক, মানে তোমার পেশির ভিতরে, এটা যদি পেশি হয় আড়াআড়ি আড়াআড়ি দাগ পাবা। কার্ডিয়াক পেশির ভিতরেও কিন্তু আড়াআড়ি আড়াআড়ি দাগ পাবা। কিন্তু অনৈচ্ছিক পেশির ভিতরে ভিসেরাল, কোন রকম রেখা নাই, অরৈখিক পেশি। তার মানে এটা দেখতে এরকম, একদম এরকম, কোনো আড়াআড়ি দাগ নাই। ঠিক আছে। আর অনৈচ্ছিক পেশি দেখতে কেমন, দেখো তো, মাকু আকৃতির। মাকু মানে হচ্ছে মাছ, মানে দুই দিকে সরু, পাতার মতো একটা গঠন। ঠিক আছে। সব থেকে ইম্পর্টেন্ট, ইন্টারক্যালেটেড ডিস্ক। আমি একটা কথা বলছিলাম, হৃৎপেশি কখনো ক্লান্ত হয় না, মনে আছে? হৃৎপেশি কখনো ক্লান্ত হয় না, এইটাই জানতে হবে। এটার কারণ কি বলতো? কারণ হচ্ছে গিয়া হৃৎপেশির ভিতরে ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে। এটা যে কয়বার পরীক্ষায় আসছে যে ইন্টারক্যালেটেড কি ডিস্ক কার ভিতরে থাকে, সেটা হচ্ছে হৃৎপেশির ভিতরে থাকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। ওকে, এবার আসো, জেনে রাখা ভালো, নাইস টু নো। এখান থেকে পড়লে পড়বা, না পড়লে না পড়বা, তোমাদের ভার্সিটির জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না। এই স্লাইডটা শুধু মেডিকেল ডেন্টালের জন্য ইম্পর্টেন্ট। তারপরও জেনে রাখতে পারো, কয়েকটা জিনিস আমি বুঝাইয়া দেই। সেটা হচ্ছে ফ্লেক্সর পেশি। ফ্লেক্স মানে কি বলতো, ভাঁজ করা। ফ্লেক্সন মানে হচ্ছে ভাঁজ করা। তাহলে কোনো বস্তুকে ভাঁজ হতে সাহায্য করে। ঠিক আছে। এক্সটেনশন পেশি, এক্সটেনশন মানে কি, দেখো আমি দেখাই একটু ছবি তুলে। যে পেশিটা কোনো জিনিসকে একদম দূর দিকে বাড়াই দেয়, দেখছো, এটা হচ্ছে এক্সটেনশন। তাহলে এটা কি করে, পুনরায় সোজা হতে সাহায্য করে। এই যে ভাঁজ করছে কে, ফ্লেক্সর। আর এক্সটেনশন, পুনরায় সোজা করছে কে, এক্সটেনশন। এতটুক জানো, এটা নাইস টু নো, এটা তোমাদের জন্য এতটা ইম্পর্টেন্ট না। আর ইসে মনে রাখবা হচ্ছে, কিছু টেকনিক মনে রাখতে হবে। অ্যাবডাক্টর আছে না, এরা হচ্ছে দেহের অক্ষ থেকে দূরে বা বাইরের দিকে সারাতে সাহায্য করে। আর অ্যাডাক্টরটা উল্টা, দেহের অক্ষের নিচে আসতে সাহায্য করে। ডিপ প্রেসার, ডিপ প্রেসার মানে কি, নিচে নামায়। তাহলে ডিপ প্রেসার পেশি কি করে, কোনো অংশকে নিচে নামাইতে সাহায্য করে। লিভেটর, লিফট কি, লিফট থেকে আসছে লিভেটর। লিফট কি করে, কোনো অংশকে উপরে ওঠাতে সাহায্য করে। রোটেটর, নামেই মিল আছে, কোনো অংশের আবর্তনে সাহায্য করে। এগুলোর কোনো দরকার নাই। ক্রস, উদাহরণগুলো এক একটি এক একটা ক্রস দিবা, মনে থাকে যেন। ঠিক আছে। সব থেকে ইম্পর্টেন্ট কি, ফ্লেক্সর ভাঁজ করতে সাহায্য করে, এক্সটেনশন পুনরায় সোজা হতে সাহায্য করে, অ্যাবডাক্টর আছে বাইরের দিকে নিয়ে যেতে সাহায্য করে, অ্যাডাক্টর উল্টাটা কাছের দিকে নিয়ে যেতে সাহায্য করে। ডিপ্রেশন, ডিপ্রেশনে পড়া মানে কি, নিচে একটু মানে খারাপ কিছু হয়, তার মানে নিচে নামাইতে সাহায্য করে। লিভেটরকে লিফট, উপরে উঠাইতে সাহায্য করে। রোটেটর আবর্তনে সাহায্য করে। না পড়লেও কোনো আপত্তি নাই এটা থেকে। এবার একটা পোল নিয়ে নেই, ইন্টারক্যালেটেড ডিস্ক কোনটায় থাকে। তাড়াতাড়ি, আশা করি এটা তোমরা সবাই সুন্দর মতো আনসার পারবা, আশা করি। এরপরে তোমাদের কাঙ্ক্ষিত ইসে চলে যাব আমরা, লিভারে। দেখবা যে আজকে লিভার সবার ক্লিয়ার হয়ে যাবে, সবাই পারবা, পটপট করে আনসার পারবা। ভেরি গুড মেহরাব, তুমি তো অনেক বুদ্ধিমান।
ওকে, আমি পোলটা অফ করে দেই। তারপরে না আমি 95%-এর উপরে সঠিক উত্তর চাইছিলাম। তারপরে ওরা কারা? তা তোমাদের কি টাচের স্ক্রিনে সমস্যা মনে হয়? নইলে এত সোজা কোশ্চেন তো ভুল করার কথা না। 93% তোমরা সঠিক উত্তর দিছো, তাই না? রিট বেশি হবে, এটা কিন্তু বারবার পরীক্ষায় আসে। তো যারা তোমরা একটু মোবাইলের স্ক্রিনটা ঠিক করে নাও, কারণ আশা করি এত সোজা জিনিস তোমাদের স্ক্রিনে চাপতে সমস্যা হয়েছে। এবার হচ্ছে আমরা লিভার পড়বো। লিভার থেকে কিছু বুঝতে যাবা না। লিভার থেকে আমি যেভাবে টেকনিক শিখাই দিব ঠিক ওভাবে হবে, যে যে কোশ্চেন গুলো পড়াবো খালি ওগুলোই পড়বা, আর কিচ্ছু পড়বা না। লিভার, লিভার তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার, তৃতীয় শ্রেণীর লিভার। ঠিক আছে? মনে রাখবা একটা কবিতা, পাভেল, কবিতা না একটা বাক্য, ভাইর প্রচেষ্টা। তাহলে পাভেলে কি দেখো, পরীক্ষা কোশ্চেন কোনটা মধ্যে থাকে আর কোনটায় দুইটা, আমি যেটুক বললাম এই দুইটা হচ্ছে সবসময় মাঝে মাঝে থাকবে। তাহলে প্রথমে আমি কি বলছি, পাভেল। পাভেলে কি হবে? পিভট। পিভট থাকে হচ্ছে প্রথম শ্রেণীর লিভারের মধ্যে। বাইরে কি ছিল? ভার। দ্বিতীয় শ্রেণীর লিভারে ভার থাকে মধ্যে। তিন নম্বরে কি ছিল? প্রচেষ্টা। তৃতীয় শ্রেণীর লিভারে কি? প্রচেষ্টা থাকে মধ্যে। বারবার পরীক্ষা করছেন আসে ভাই এখান থেকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এত লিভার এত কিছু বুঝতে যাবে না, কারণ অত কিছু বুঝাতে তোমাদের আসবে না পরীক্ষায়, ওরকম দরকার নেই। আর সিকিউতে এখান থেকে কখনোই আসবে না। ওকে, যদি বুঝতে হয়, এটা আজকের ক্লাস না তোমাদের যদি, আচ্ছা ঠিক আছে আমি বলতেছি, পাভেল ভাইয়ের প্রচেষ্টা। আচ্ছা ওকে ওকে, আলামিন থ্যাংক ইউ। ওকে, পাভেল ভাইয়ের প্রচেষ্টা। প্রথম, লিভার তিন প্রকার, তিন প্রকার থেকে আসে। তোমাদের মেইনলি যেটা আসে পিভটে সাধারণত, বা লিভারে তিনটা জিনিস আমরা নিয়ে কাজ করি, একটা হচ্ছে পিভট, একটা ভার, একটা প্রচেষ্টা। ঠিক আছে? দেখো, পিভট, ভার, প্রচেষ্টা। এখন এক একটা শ্রেণীতে এক একটা মধ্যে থাকে। তো পিভট, ভার আর প্রচেষ্টার ভিতরে প্রথম শ্রেণীর লিভারে পিভট মধ্যে থাকে, দ্বিতীয় শ্রেণীর লিভারে প্রচেষ্টার পিভট দুই পাশে থাকে, ভার থাকে মধ্যে, আর তৃতীয় শ্রেণীর লিভারে প্রচেষ্টা থাকে মধ্যে। তোমাদের খালি পরীক্ষা কোশ্চেন আসে কোনটায় মধ্যে থাকে কোনটা বাইরে থাকে। তার প্রথম শ্রেণীর প্রচেষ্টা, পাভেল ভাইয়ের প্রচেষ্টা, পাভেল কি প্রথম ওয়ার্ড না? তার প্রথম শ্রেণীর লিভারে কি? পিভট মধ্যে। পাভেল থেকে মনে রাখবা পিভট। ভাইয়ের থেকে মনে রাখবা ভাই, ইটা বাদ দাও, ভার। তার দ্বিতীয় শ্রেণীর লিভারে ভার মধ্যে। প্রচেষ্টা তিন নাম্বারে, তিন নাম্বার ওয়ার্ডে আছে প্রচেষ্টা, তৃতীয় শ্রেণীর লিভারে প্রচেষ্টা মধ্যে। ওকে, এবারে আসো, এর থেকেও কঠিন উদাহরণ তোমাদের পরীক্ষায় আসে, এটা তোমাদের ক্লিয়ার করে দেব। প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ দ্বিতীয় তৃতীয় মুখস্থ করতে হবে। দেখো তো কি কি আছে, কাচি, মাথা, কত ব্লা ব্লা। দ্বিতীয় শ্রেণীতে আছে ঠেলা গাড়ি, পায়ের আঙ্গুল। এটা মনে রাখার অনেক কঠিন, তাই না? মনে রাখবা, দেখো প্রথমে কাচি দিয়ে মাথা কাটি। ওকে, তাহলে দেখো তো প্রথমে কি, প্রথমে কাচি দিয়ে মাথার প্রথম ক শুরু করার মধ্যবর্তী সন্ধি, প্রথম শ্রেণী একদম সাই সাই করে দাগায় ফেলতে পারবা। দ্বিতীয় শ্রেণীর লিভার উদাহরণ কি? দুই পা দিয়ে ঠেলা গাড়ি চালাই বা ঠেলা গাড়ি ঠেলি, তোমাদের যা মনে রাখো। ঠিক আছে? দুই পা কি? দ্বিতীয় শ্রেণীর লিভার। পা দিয়ে মানে কি? পায়ের আঙ্গুলের ডগায় যে দাঁড়াইলা, হ্যাঁ, ঠেলা গাড়ি চালানো, এটা কি? দ্বিতীয় শ্রেণীর লিভার। বাদ বাকিটা কি মনে রাখার দরকার আছে? এই বাদ বাকিটা মনে রাখার দরকার আছে? এই দুটো মনে রাখে, বাদ বাকি যা আছে, নখ কাটার যন্ত্র, ভাঁজ করা বাহু। তো মানব দেহে হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভারটা সব থেকে বেশি, এটা মনে রাখবা। তো এই দুটো তো আমরা স্পেশাল বলেই দিলাম, আর যা আছে সব তৃতীয় শ্রেণীর লিভার, আর এটাই মানব দেহে সব থেকে বেশি। বারবার পরীক্ষায় আসে। এবং এই লিভার থেকে তোমরা যে কি করো, প্যারা দিয়ে থাকে, কখনো একদম মুখস্থ হবে না। আজকে থেকে দেখবা যে অবজেক্টিভ আসবে এবং সাই সাই করে সব পেরে যাবা। ঠিক আছে? মনে থাকবে ভাইজানেরা? প্রথমে কাঁচি দিয়ে মাথা কাটি, তাহলে কি প্রথম শ্রেণীর লিভার কি? কেচি। আর কি? কাগজ কাচি। তারপরে হচ্ছে গিয়া মাথা, আর প্রথম কশেরুকার মধ্যবর্তী মাথা থাকবে। আর দ্বিতীয়টা কি? দুই পা দিয়ে ঠেলা গাড়ি চালাই। তার কি দ্বিতীয়, দুইতে কি দ্বিতীয় শ্রেণীর লিভার। পা দিয়ে কি? পায়ের আঙ্গুর, ঠেলা গাড়ি দ্বিতীয় শ্রেণী, আর বাদ বাকি সবগুলো হচ্ছে তৃতীয় শ্রেণী। সব থেকে বেশি কি? তৃতীয় শ্রেণী। আর প্রথম শ্রেণীটা ইউজুয়ালি দুর্বল হয়, ঠিক আছে, অনেক দুর্লভ, খুব বেশি পাওয়া যায় না। এটা আসে নাই, বাট আসলেও আসতে পারে। ঠিক আছে? তা লিভার থেকে এতটুকুই পড়বা, আর কিছু পড়া লাগবে না। ঠিক আছে? মনে থাকবে? ওকে, থ্যাংক ইউ একতা, থ্যাঙ্কস থ্যাঙ্কস, তোমাকে ওয়েলকাম। আবার কেন বুঝাবো? মাইরে একদম ঠিক করে দিব, আমি আবার বুঝাইতেছি। ঠিক আছে, আবার বুঝাচ্ছি। ঠিক আছে? ওকে,
প্রথম হচ্ছে লিভারের প্রকারভেদ। লিভার সাধারণত তিনটা জিনিস নিয়ে গঠিত হয়, ঠিক আছে? লিভারে আমরা সাধারণত কিছু কিছু জিনিস পাই। একটা হচ্ছে পিভট, একটা হচ্ছে ভার, আর একটা হচ্ছে গিয়ে তোমার প্রচেষ্টা, ঠিক আছে? এখন কোনটা কোনখানে থাকে এটার উপর, মাঝে কোনটা থাকে এটার উপর ভিত্তি করে প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণীর লিভার বের করা যায়। পিভট যদি মধ্যে থাকে তাহলে এটা প্রথম শ্রেণীর লিভার, ভার যদি মধ্যে থাকে তাহলে এটা দ্বিতীয় শ্রেণীর লিভার, প্রচেষ্টা যদি মধ্যে থাকে, তিনটাই কি যদি মধ্যে থাকে তাহলে এটা তৃতীয় শ্রেণীর লিভার, প্রচেষ্টা যদি মধ্যে থাকে তৃতীয় শ্রেণীর লিভার। ওকে, এটা মনে রাখার উপায় হচ্ছে পাভেল ভাইয়ের প্রচেষ্টা। পাভেলে কি পিভট মধ্যে আছে, পাভেল দিয়ে মনে রাখবে পিভট। ভাইতে কি ভাইরে কি ভার মধ্যে আছে, আর প্রচেষ্টাতে কি প্রচেষ্টা মধ্যে আছে। তো ইজি। আর এদের উদাহরণ, প্রথম শ্রেণীর উদাহরণ কি আছে, কাঁচি মাথা, তোমার মুখস্থ থাকে না। প্রথমে মনে রাখবা, প্রথমে কাঁচি দিয়ে মাথা কাটি, ঠিক আছে? মনে করো তোমরা ড্রাকুলা হয়ে গেলা, মাথা কেটে রক্ত খাবা, প্রথমে কাঁচি দিয়ে মাথা কাটি। তাহলে প্রথম শ্রেণীর লিভার কি কাঁচি আর মাথা ও কশেরুকার মধ্যে। আর দ্বিতীয় শ্রেণীর লিভার কি দুই পা দিয়ে ঠেলা গাড়ি চালায়। এই ঠেলা গাড়ি তো পা দিয়েই চালায়, হাঁটে আর চলে না, তাই না? বাট ঠেলি যাই ঠেলা গাড়ি আর পায়ের আঙ্গুলের ডগায় দাঁড়াইলে। আর বাদ বাকি যা আছে, তৃতীয়টার তো উদাহরণ মনে রাখা দরকার, নখ কাটার যন্ত্র ভাঁজ করাবো, মানব দেহের সংখ্যা অধিক। এগুলোই ছিল লিভারের প্রকারভেদ। ঠিক আছে, তাহলে আমি এখন চ্যাট বক্সে আনসার নিব। হুম, ওকে, থ্যাংক ইউ আফরোজা, থ্যাংক ইউ। আমাকে বলো, পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে দাঁড়ানো এটা কি প্রথম শ্রেণীর লিভার না দ্বিতীয় শ্রেণীর লিভার? তাড়াতাড়ি। আচ্ছা, আমি হায়ালিন তন্তু আবার আসবো, আজকে অনেক আগে ক্লাস শেষ হয়ে যাবে, আসবো, টেনশন নিও না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দ্বিতীয় শ্রেণী নিশু, স্মৃতি, শিপন ঘোষ, রাকিব। ওকে ওকে ওকে, সবাই অফ করো, সব করো, অফ করো, হ্যাং খেয়ে যাবে, হ্যাং খেয়ে যাবে, সবাই চ্যাট করো, চ্যাট করো, অফ করো। এবারে হাঁটু সঞ্চালনের কিছু পেশি লাগবে সবাই, আমি আর নাম পড়বো না। থ্যাংক ইউ, সবাই তোমরা বুঝতে পারছো, অ্যাটেন্টিভ। হাঁটু সঞ্চালনের কিছু পেশি আমি দেখাবো, এখান থেকে খুব বেশি কিছু লাগবে না। হাঁটু সঞ্চালনের পেশি, হ্যাঁ, বক্রীকরণ পেশি, মানে হাঁটু ভাঁজ করার পেশি। একটা পেশি থাকে, জাস্ট নাম এই দুইটা পড়বা, একটা গ্যাস্ট্রোকনেমিয়াস পেশি আর একটা হ্যামস্ট্রিং পেশি, এই দুইটা শুধু পড়বা। হাঁটু সঞ্চালনে এই পেশি দুইটা কাজ করে, ঠিক আছে? হ্যামস্ট্রিং ইনজুরি আমরা অনেক সময় যারা ফুটবল খেলা দেখি, দেখি না, হ্যামস্ট্রিং ইনজুরি হয়। তাহলে হাঁটু সঞ্চালনে এই দুইটা পেশি ইউজ করা হয়, একটা গ্যাস্ট্রোকনেমিয়াস আর একটা হ্যামস্ট্রিং। তা হা দিয়ে মনে রাখবা, হ্যামস্ট্রিং আর একটা গ্যাস্ট্রোকনেমিয়াস। তো এটা কিভাবে মনে রাখবা জানো? হাঁটু সঞ্চালনের পেশি মনে রাখার উপায় হচ্ছে, এটা আমি উচ্চারণ করলাম না, এটা দিয়ে মনে রাখবা। কি দিয়ে মনে রাখবা বলো? ঠিক আছে, বারবার লিখে দেই, ঠিক আছে? আমাদের পড়ার প্রয়োজনে আমাদের এগুলো মনে রাখতে হবে, একটা হ্যামস্ট্রিং আর একটা হচ্ছে গ্যাস্ট্রোকনেমিয়াস, বারবার খেয়ে আসে, এই মজা নিবে না। এবার আসো, আর হ্যামস্ট্রিং পেশি তিন ভাগে বিভক্ত, তাই না? একটা বাইসেপস ফিমোরিস, একটা সেমি মেমব্রেনাস, একটা সেমি টেন্ডনাস, ঠিক আছে? এটা মনে রাখার একটা উপায় আছে, এটা মনে রাখলে, তাই না? মনে করো যে তোমার টয়লেট হইতেছে এবং এত কষা হইছে, মানে মনে হইতেছে ওখান থেকে বাঁশ বের হচ্ছে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে কি মনে রাখবা? বাঁশে কি হবে? বাইসেপস ফিমোরিস আর সাথে দুইটা সেমি মেমব্রেনাস, সেমি টেন্ডিনোসাস, ঠিক আছে? খালি এতটুক পড়লেই হবে, বক্রীকরণ পেশি, ঠিক আছে? প্রসারণ পেশিটা পড়ার দরকার নেই, এটা লেস ইম্পর্টেন্ট, কারণ আসে না, দরকার নেই। তাহলে বক্রীকরণ পেশি এই কয়টা মাস্ট, পরীক্ষা কিন্তু আসবেই ভাইয়া, আসতে দেখছি আমি জাহাঙ্গীরনগরে বেশি, বিশেষ করে ঢাকা ভার্সিটিতে এত কঠিন কোশ্চেন হয় না, জাহাঙ্গীরনগরে। তাহলে এই দুইটা মনে রাখবা। আর টয়লেট যদি কষা হয় তাহলে মনে হবে যে অনেক শক্ত জিনিস বের হচ্ছে, বাঁশ বের হচ্ছে, বাইসেপস ফিমোরিস, আর দুইটাতে আছে, সতে কি একটা সেমি মেমব্রেনাস আর হচ্ছে সেমি টেন্ডিনোসাস। দেখবা যে এখন বক্রীকরণ পেশিগুলো মাথার ভিতর লাগবে। আর বাকিগুলো যদি ইচ্ছা করে পড়বা, খুব একটা কঠিন না ভাইয়া। দেখো, প্রসারণ পেশি চারটা পেশি নিয়ে গঠিত, আমি লেস বলতেছি, বাট তারপর দেখো সবগুলোর সাথে ভ্যাস্টাস কথাটা আছে, দেখো ভ্যাস্টাস, ভ্যাস্টাস, একটা আছে রেকটাস ফিমোরিস, তাহলে তিনটা যদি মনে রাখো আর একটা তো এমনিই মনে থাকবে, ভিতর বাইরেটা দরকার, ভ্যাস্টাস ল্যাটারালিস, ভ্যাস্টাস ভ্যাস্টাস মনে রাখো না, তাহলে তো অপশন দেখলে কিছুটা পারবা। লেস ইম্পর্টেন্ট হলেও এটা রিডিং পড়তে হবে, আর প্রথমটা তো আমি সুন্দর তোমাদের বলেই দিলাম, তাই না? ওকে, ঠিক আছে। এবারে হচ্ছে, এই চ্যাট অফ করো, চ্যাট অফ করো। আর 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 চ্যাট দিও না, ই হয়ে যাচ্ছে, বেশি ই হলে
অস্থিভঙ্গ বা হাড় ভাঙা বা সন্ধির স্থানচ্যুতি এটা কিছু না, এটা হচ্ছে অস্থি সন্ধি। ওই যে দুইটা বোনস যেখানে জয়েন করে, মনে করো এই একটা বোনস আর এই একটা বোনস, এরা যেখানে জয়েন করে ওই জায়গাটার নাম অস্থি সন্ধি, তাই না? একদম ফার্স্টের স্লাইডে দেখছিলাম ওই জায়গাটা ভেঙে যাইতে পারে। অস্থি ভাঙা তিন প্রকার: সাধারণ, যৌগিক, জটিল। সাধারণ কোনটা? যদি কিনা অস্থি সন্ধি বাইরে থেকে না দেখা যায়, চামড়া যদি না কাটে, এটা হচ্ছে সাধারণ বা বদ্ধ অস্থি সন্ধি, মানে ভিতরে থাকে। আর যৌগিক বা মুক্ত যখন কিনা ভাইঙা বাইর হয়ে আসে, তুমি বাইরে থেকে দেখবা ভিতরে অস্থিটা ভেঙে গেছে, চামড়াও কাটে যাবে, ঠিক আছে, চামড়া ভেদ করে বের হয়ে আসে, এতটুকু। আর জটিল বা চাপা এটা হচ্ছে খন্ড খন্ড হয়ে যায়, মনে করো যে অস্থিগুলো টুকরা 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 হয়ে যায়, ঠিক আছে। খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়, অনেকগুলো হাড় যদি একসাথে ক্ষতিগ্রস্ত হয়, অস্থিভঙ্গ বা জটিল বা চাপা অস্থিভঙ্গ। এবারে আসো অস্থিসন্ধির স্থানচ্যুতি। স্থানচ্যুতি অনেক কারণে হইতে পারে, ঠিক আছে। মাঝে মধ্যে ওই যেমন একটু আগে একটা মেয়ে বলতেছে ভাই আমি মুখ নাড়াইতে পারি না, ওর হচ্ছে টেম্পোরো ম্যান্ডিবুলার জয়েন্ট, মুখের ভিতরে একটা অস্থিসন্ধি থাকে, ওটা নড়ে চড়ে গেছে, তাই না? ওইটা হয়তোবা তার রোগের কারণে হয়েছে, অথবা তার আঘাত কারণে হয়েছে, হয়তোবা মারামারি করছিল, আঘাতজনিত কারণে হয়েছে, অথবা রোগের কারণে হয়েছে। রোগের কারণে কেন হয়? যখন ইনফেকশন হয়, তাই না? ওখানে যখন তোমার কোনো জীবাণু ঠিবাণু আক্রমণ করে, তখন ওই জায়গাটা ফুলে যায়। ফুলে গেলে কি ওখানে পানি যায়, ফলে কি জায়গায় স্থানচ্যুতি ঘটে। এছাড়া জন্মগত চ্যুতি, জন্মের সময় যদি কিনা তোমার বাচ্চাটা বের করতে ঝামেলা হয়, মনে করো হাবিজাবি মানুষ দিয়ে যদি ডেলিভারি করায়, তখন চাপ খেয়ে জন্মগত চ্যুতি হতে পারে। বাত ব্যস্ত রিউমাটয়েড আর্থ্রাইটিস, এটাও একটা রোগ চ্যুতি, বেশি ইম্পর্টেন্ট না, একবার রিডিং পড়লেই বুঝবা, ঠিক আছে। এবারে আসো মচকানো, এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। মচকানো কি? আমি তোমাদের ফার্স্টে একটা কথা বলছিলাম, মনে আছে? দুইটা অস্থির ভিতরে যে ছোট, দুইটা অস্থির ভিতরে ছোট সুতার মতো যে অংশ দুইটার সংযুক্ত করে, ওদের নাম হচ্ছে লিগামেন্ট। মনে করো এই একটা অস্থি, এই একটা অস্থি, তাই না? এদের ভিতরে সুতার মতো যে ছোট ছোট অংশ এদেরকে যুক্ত করে, এদের নাম কি? লিগামেন্ট। এখন এই লিগামেন্ট ছিঁড়ে যায় কোনো কারণে, তাহলে কি হয় বলতো? এই অস্থিটা নিচে পড়ে যায়, তাই না? ওইটাকেই বলে মচকানো। তাই ভাঙা আর মচকানো এক না। ভাঙাতে কি পুরো অস্থিটা ফেটে যায়, আর ইসে কি মচকানোতে হচ্ছে লিগামেন্ট ছিঁড়ে যায়। কি যায় মচকানোতে? লিগামেন্ট ছিঁড়ে, ঠিক আছে। তাহলে মচকানোতে কি, এখানেই লেখা আছে লিগামেন্ট ছিঁড়ে। এখন হাঁটুর মচকানোটা খুব ভয়ঙ্কর জিনিস, ঠিক আছে, ঠিক আছে। সব থেকে ক্ষতি ঘটে যে হাঁটুর যে তোমার লিগামেন্ট ছিঁড়ে যায়, ওই লিগামেন্টের নাম পরীক্ষায় আসে অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট। এটাও কিন্তু ফুটবল প্লেয়ারদের হয়। হাঁটুর সামনে যে লিগামেন্ট, হাঁটুর উপরে কি প্যাটেলা বোন থাকে না? প্যাটেলা বোনস থাকে তো, এগুলোর উপরে এই প্যাটেলা বোনসের সাথে, এবং তোমার হচ্ছে উপরে কি থাকে? ফিমার, নিচে থাকে টিবিয়া, এগুলোর সাথে যে লিগামেন্টটা থাকে এটা ছিঁড়ে যায়। এটা পরীক্ষায় আসে, হাঁটুর সামনে যে কোন লিগামেন্টটা ছিঁড়ে গেলে সব থেকে ক্ষতিকর মচকানো ঘটে। উত্তর উত্তর কি? অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট। ভার্সিটিতে ডি উতে, জে উতে, সব জায়গায় বারবার আসে, বারবার আসে, ঠিক আছে। এই যে মনে করো হাঁটু, এটা হাঁটুর এইখানে যে লিগামেন্টটা থাকে এটা ছিঁড়ে যায়, ছিঁড়ে গেলে সব থেকে ক্ষতিকর মচকানোটা হয়। আর সব থেকে বেশি ঘটে আমরা জানি পায়ের গোড়ালিতে, এই পায়ের এই জায়গাটা মচকায় না, সব থেকে বেশি ঘটে হচ্ছে গোড়ালিতে, বাট সব থেকে ক্ষতিকর হচ্ছে হাঁটুর সামনেরটা। এই দুটো কিন্তু কনফিউশন লাগে, তাই একদম ক্লিয়ার করতে হবে। প্রথম লক্ষণ কি? ব্যথা, প্রচুর ব্যথা হয়। আর এই কি বিশ্রাম নেই, আমরা বরফ নেই, ক্ষত পরিষ্কার করি, তাই না? আর কি পাটা উচ্চতায়, অর্থোপেডিক্স ওয়ার্ডে যদি যাও তাহলে দেখবে পা উচ্চতায় রেখে দেই। তাহলে এটা মনে রাখার একটা উপায় হচ্ছে রাইস। কি রাইস? দেখো লিখে দিছে রাইস। রাইসে কি হয়? রেস্ট, বিশ্রাম। আইতে আইস। সি কম্প্রেশন। কম্প্রেশন মানে হচ্ছে ক্ষত পরিষ্কার না, মানে হচ্ছে চেপে জিনিসটা বেঁধে দেওয়া, ঠিক আছে। আর উচ্চতায় রাখা মানে ইলেভেশন, মানে পা উপরের দিকে রাখি। তাহলে আমি এখন একটা কোশ্চেন নিব, বলো সব থেকে বেশি মস্কানো কোথায় ঘটে? হাঁটুতে না গোড়ালিতে? তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। ভেরি গুড, গোড়ালিতে, ঠিক আছে। ওকে, এবারে বলো সব থেকে ক্ষতিকর কোনটা, হাঁটুরটা না গোড়ালিটা? এই দুইটাই পরীক্ষায় আসবে এবং প্যাচ লাগবে। দেখবা ক্লাসে যতটুক জিস্ট পড়ে গেলা, 10টা ভার্সিটিতে পরীক্ষা দিলে 20টা ভার্সিটিতে কমন পাবা, আমি তো বলে দিচ্ছি, ঠিক আছে। ওকে, হাঁটু। এবার সবাই বন্ধ করো, মহসিন, শিপন, সজীব, শান্তা ইসলাম, সজীব, থ্যাংক ইউ। ওকে, সবাই একটু অফ করো। সবাই অফ করো, এখন আর কেউ চ্যাটে লিখো না, ঠিক আছে। তাহলে এটাই ছিল। এবারে আসো, একটা ছেলে একটু বুঝতে চাইছে, ইলাস্টিক তরুণাস্থির এটা একটু বুঝতে চাইছে, আমি আবার একটু বুঝাই দেই তরুণাস্থির প্রকারভেদটা। হ্যাঁ, এই তরুণাস্থি 4 প্রকার, দেখো কে বুঝতে চাইছিলা? স্বচ্ছ,
স্থিতিস্থাপক মানে ইলাস্টিক, সেন্তদময় চুম্বক। স্বচ্ছতে কি আছে, সয়ের নিচে বফ আছে। শ্বসনের কি আছে, সয়ের নিচে বফ। শ্বসন তন্ত্রে যা যা পাবো সব হচ্ছে স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্থি। এই শ্বসন তন্ত্র ফার্স্টে কি, নাক দিয়ে শুরু হয়, শ্বাসনালী আছে, ষড়যন্ত্র আছে, ফুসফুস আছে, সব কি স্বচ্ছ বা হায়ালিন। আর স্থিতিস্থাপকের ইংরেজি কি, ইলাস্টিক। ইলাস্টিকের প্রথম লেটার কি, ই। তো ট্রিপল ই দিয়ে মনে রাখবা, ট্রিপল ই তিনটে আছে যেগুলো ইলাস্টিক তরুণাস্থি। একটা হচ্ছে ইতে কি হয়, এক্সটার্নাল ইয়ার মানে বহিকর্ণ বা পিনা। ইউস্টেশিয়ান নালী ই দিয়ে শুরু, এপিগ্লটিস ই দিয়ে শুরু, এগুলো হচ্ছে স্থিতিস্থাপক। আর শ্বেত তন্তুময় হচ্ছে আন্তঃকশেরুকা চাকতি, দুইটা কশেরুকা যে মেরুদণ্ডের ভিতর তৈরি করে। আর হিউমেরাস আর ফিমারের মাথায় থেকে চুনময়। প্রথম দুইটা বেশি আসে পরীক্ষায়, সেই জন্য টেকনিক দেখাই দিছি। আর পরের দুইটা তো একটা একটা উদাহরণ, ও দুটো পড়লেই হবে। ঠিক আছে, এবারে দেখি কি স্লাইড আছে। ওকে, সব থেকে ফেভারিট স্লাইড তোমাদেরকে চলে আসছি আমি অলরেডি, সব থেকে ফেভারিট স্লাইডে চলে আসছে। তাহলে ভাইয়া, উদ্ভাস থেকে যে ভাই আছেন, লাস্টে যে পোলটা আছে ওদের লঞ্চ করে দেন। আমাদের মোটামুটি শেষ, তো আমি ভিডিওটা অন করে তোমাদের সাথে কিছুক্ষণ কথা বলি। তো থ্যাঙ্কস এ লট তোমাদেরকে, তোমরা হচ্ছে যথেষ্ট কোঅপারেট করছো, এবং চ্যাট বক্সে থ্যাংক ইউ খুব সুন্দর মতো তো আমাদেরকে পড়ার আম, কি আউটপুটটা দেওয়ার জন্য। এবং তোমাদেরকে থ্যাঙ্কস, পোলগুলো তোমরা আজকে ভালো পারছো। সব থেকে কঠিন পোলেও আজকে তোমরা 70-71% সঠিক উত্তর দিছো, এর জন্য থ্যাঙ্কস। এবং ম্যাক্সিমামই 90%-এর উপরে ছিল। সো সবসময় কমিউনিকেশন স্কিলটা ভালো রাখবা, তাহলে কি হবে, মাথার ভিতরে থাকবে। এবং পিডিএফ আর 3-4 মিনিটের ভিতরে, যেহেতু আগে ক্লাস শেষ হয়ে গেছে অনেক আগে, অনেক আগে না, কত এটা 9 মিনিট আগে, 9 মিনিট পরেই পিডিএফটা পেয়ে যাবে। আজকেই একটু পড়ে ফেলো, পড়া কখনো জমায় রাখবে না, কারণ আজকে তো অলরেডি হয়ে গেল। অনেক কিছুই এখন জীবনে না পড়লেও পারবা, এই ক্লাসটা করলে অনেক কিছু না পড়লেও পারবা। সো দ্যাটস ইট, তোমাদের সাথে ক্লাস নিয়ে মজা লাগছে। তোমরা দেখি তো চ্যাট বক্সে সবাই, সে ঠিক, ঠিক আছে, ওকে, ঠিক আছে সিয়াম, থ্যাঙ্কস আ লট। ওকে, অনেক কঠিন একটা চ্যাপ্টার ট্রাই করছি তোমাদেরকে মোটামুটি করার জন্য। আর একটু দেখি, জুওলজি মনে থাকে না, কি করবো, এই শোনো, ফার্স্টে পিডিএফ পড়বা, ফার্স্টে পিডিএফ পড়বা, তারপর বই পড়বা। আর যদি বই না পড়তে ইচ্ছা করলে কোনো সে নাই, ভার্সিটির জন্য তোমাদের কিন্তু আমি বারবার বলতেছি, অনলি পিডিএফ ইজ মোর দ্যান এনাফ। ঠিক আছে, অনলি পিডিএফ ইজ মোর দ্যান এনাফ। শুধু পিডিএফ গুলো পড়ো, টেকনিক গুলো পড়ো, আমি যা যা বললাম ফার্স্ট টু লাস্ট। হ্যাঁ, যেমন করটিকার অস্থি কয়টা, করটির অস্থি কয়টা, 29টা করটি। তোমরা যদি 10 জায়গায় পরীক্ষা দাও 20 জায়গায় পাবা এই করটি আর করটিকার অস্থি কোনটা। স্ফেনয়েড টেসফেনয়েড কিসের অংশ, মুখমণ্ডলীয় অস্থিগুলোর নাম। ওদিকে গোড়ালির অস্থিকে কি বলে, তাই না? অক্ষীয় কঙ্কালতন্ত্রের অংশগুলো, উপাঙ্গীয় কঙ্কালতন্ত্রের অংশগুলো, এগুলো খুব মাথার ভিতর রাখবা। এত কিছু দরকার নেই, টেকনিক গুলো মনে রাখো, তথ্যগুলো মনে রাখো, শুধু পিডিএফ পড়ো। ভার্সিটির জন্য মোর দ্যান এনাফ, এবং মেডিকেলেও হেল্প পাবা। কারণ আমি জানি তোমরা যারা ভার্সিটির প্রিপারেশন নাও, বায়োলজি পড়ার আসলে টাইম থাকে না। হুম, এটা খুব সহজে পড়তে চাও না, সেই জন্য তো তোমাদেরকে এত সুন্দর করে পিডিএফ গুলো আমরা করে দেই, তাই না? এরপরে যদি পিডিএফ না পড়ো, তোমাদের মার দেওয়া দরকার। ঠিক আছে, সাইফুল ভাইয়া কিছু বলবা? তাহলে তুমি বলো, আমরা তাহলে লিভ নিয়ে নেই, তুমি বলো। যা বলার আপনিই তো বলে দিচ্ছেন ভাইয়া, ওদের জন্য শুভকামনা এই আর কি। আচ্ছা ঠিক আছে, ওকে ভাইয়া, তুমি তারপর কিছু বললে, বলে তারপরে শেষ করে দিই আমরা। আচ্ছা ভাই, ইনবক্সে হচ্ছে কিউএনএ সেকশনে অনেকে হচ্ছে বিভিন্ন ভার্সিটি নিয়ে কথা বলতেছিল, যে হচ্ছে সাস্টে বা হচ্ছে সিইউতে, হুম হ্যাঁ হুম। ওই ইয়াগুলাতে হচ্ছে এই প্রিপারেশন দিয়ে কাভার হবে কিনা। তো অবশ্যই হবে, কেন? সাস্টে তো ওদের হচ্ছে গিয়ে বায়োলজি অনুষদেই আলাদা, সাস্ট জেইউ এগুলোর তো বায়োলজি ফ্যাকাল্টি আলাদা পরীক্ষা হয়। সো এখান থেকেই তো কাভার